আসসালামু আলাইকুম। আজকে আমাদের অষ্টম ক্লাস। আমাদের আজকের টপিকস হচ্ছে গিয়ে ইমেজ রিটাচ বা পোর্ট্রেট রিটাচ বলেন বা স্ক্রিন রিটাচ বলেন। আজকে আমরা এটা শিখব, ঠিক আছে? তো শুরুতে আমরা হচ্ছে গিয়ে ফটোশপ ওপেন করে নিই এবং এখানে হচ্ছে গিয়ে ফেস স্পট ইমেজ আমরা সার্চ করব। এইখান থেকে আমরা হচ্ছে কি এমন একটা ফেস চুজ করি যেটা হচ্ছে কি টেক্সচারটাও একটু ডাউন টাইপের আছে এবং কিছু স্পটও আছে ফেসের ভিতরে। আমরা হচ্ছে গিয়ে এটাই এনহ্যান্স করার ট্রাই করব। এখানে একটা ছবি ছিল যেটা টেক্সচারটা মোটামুটি ভালো। আচ্ছা, আমি ক্লিপবোর্ডের সাইজেরই আর্টবোর্ড ওপেন করতেছি, শুধুমাত্র রেজুলেশনটা একটু ইনক্রিজ করে, ঠিক আছে? তাহলে আমি যখন ছবিটা পেস্ট করব তখন এই ছবিটা নিজেই আসবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে কি আমরা যে পিছনে আমাদের স্পট রিমুভ করার অপশন গুলো দেখেছি, টুলস গুলো দেখেছি, সেগুলো দিয়ে ফার্স্ট হচ্ছে কি আমাদের এটার যে বড় বড় স্পট গুলো আছে বা যেটা স্পট গুলো একবারে বেশি দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে কি আমরা আগে ঠিক করে নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি, আর পাঁচ টুলটাও ব্যবহার করতে পারি। এই তিনটা টুলসই সব থেকে বেশি ব্যবহার হয় এবং আরেকটা অপশন ব্যবহার বেশি হয়, সেটা হচ্ছে কন্টেন্ট আওয়ার ফিল। তো এই কয়টা অপশন দিয়েই মূলত সব থেকে বেশি এই রিটাচের পার্ট গুলো করা হয়। তো আমি ফার্স্টে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যতটুকু পারবো ততটুকু স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটাকে সলভ করে নেব। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করার সময় খেয়াল রাখবেন যাতে স্ক্রিনের হচ্ছে গিয়ে আপনার স্ক্রিনের পার্টটা যেন চেঞ্জ না হয়ে যায়, যাতে বোঝা যায় না যেন এইখানে আপনার ফেসের উপর অনেক কিছু হয়েছে, যাতে এখানে অনেকটা স্পট আরো একটা স্পট পড়ে গেছে, যেখানে স্পট গুলো রিমুভ করা হয়েছে এরকম যাতে না বোঝা যায়। ন্যাচারাল রাখার ট্রাই করবেন, ঠিক আছে? এমন ভাবে স্পট গুলো রিমুভ করতে হবে। অনেকে আমরা করি কি ডিরেক্টলি এরকম টান দিয়ে করি, তখন এইখানে একটা ছোট করে এই যে একটা দাগ চলে আসে, বুঝতে পারছেন? তো এরকম না করে আমরা হচ্ছে গিয়ে এরকম দেখে দেখে স্পট গুলো ছোট ছোট করে রিমুভ করবো, ঠিক আছে? আমাদের যে যে টুলস দরকার হবে, এই আমরা হচ্ছে হিলিং ব্রাশটা এইখানে যদি ব্যবহার করি, এইখানে কিন্তু একটা কালার থেকেই যাবে, রেড কালার, কারণ এখানে কালার টোনটা রেড কালারে আছে, বুঝতে পারছেন? তার জন্য আমরা স্পটটা দিয়েই করতেছি। এভাবে করে আমরা হচ্ছে গিয়ে মেইন যে স্পট গুলো আছে বড় বড়, এটা আমরা কারেকশন করে নেব, ঠিক আছে? এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, এরপরে আমাদের অনেকগুলো স্টেপ কমপ্লিট করতে হবে। নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে গিয়ে আমাদের এই লেয়ারটাকে
কপি করে নিতে হবে। তো আমরা কপি করার মাধ্যম বেশ কিছু আছে, তার ভিতর হচ্ছে গিয়ে শর্টকাট কন্ট্রোল+J। কন্ট্রোল+J প্রেস করলে এটা কপি হয়ে যাবে, যে কপি হয়ে গেল। অথবা এই লেয়ারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্লাসে ছেড়ে দিলেও কপি হয়ে যাবে। এটা গেল কপি করার স্টেপ। দেন হচ্ছে গিয়ে আমরা এটার ব্লেন্ড চেঞ্জ করব। ব্লেন্ডটা হচ্ছে কি ঠিক এইখানে, এই যে নরমাল লেখাটা আছে এখানে ক্লিক করলে অনেকগুলো ব্লেন্ডের অপশন আসবে। তো সেখান থেকে আমরা কি করব, ভিভিড লাইটটা সিলেক্ট করব। ভিভিড লাইটটা আমরা সিলেক্ট করব। এরপরে আমরা হচ্ছে গিয়ে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এখান থেকে ইনভার্ট করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা ইনভার্টের শর্টকাটটাও দেখে রাখি, কন্ট্রোল+I। তো ইনভার্টে ক্লিক করলে এটা ইনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে আমরা ফিল্টারে যাব, এখান থেকে যাব একবার শেষে আদার্সে, দেন হাই পাস করবো আমরা। এখন আমরা হচ্ছে কি এটাকে ব্যালেন্স রাখবো, যাতে হচ্ছে গিয়ে আমার স্ক্রিনের টেক্সচারের ভিতরে যে স্পট ছিল ওইগুলো যাতে এইখানে না দেখা যায়। আমরা এটাকে কম রাখবো না, একটু বেশি রাখবো, ঠিক আছে? আমরা এখানে এটাকে একটু বেশি ইনক্রিজ করব। আমরা এই স্ক্রিনের এই পার্টগুলোতে দেখবো না, আমরা স্ক্রিনের এই পার্টগুলোতে দেখবো যে এইটা কোথায় রাখলে ঠিক থাকে, ঠিক আছে? কখন আমার স্পট গুলো আর দেখা যায় না, ঠিক আছে? আমি একটু বেশি ইনক্রিজ করে আগে দেখি, এটা বেশি হয়ে যাবে, এত বেশি হবে না। তাহলে আমরা এরকমে রাখতে পারি, ঠিক আছে? আমরা এটাকে ওকে করলাম। এরপরে আবার আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে এরপরে যাব ব্লারে। ব্লার থেকে গসিয়ান ব্লারটা আমরা সিলেক্ট করব। প্রথমে আমরা আদার্সে গিয়ে হাই পাস করব, দেন হচ্ছে আবার ফিল্টারি ব্লার গসিয়ান ব্লার সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে ব্যালেন্স করব, দেখবো আমার স্ক্রিনের টেক্সচার কি রকমের কি করা যায়। এটা আমি যত ইনক্রিজ করব আমার স্ক্রিনের টেক্সচারটা আগের মতো ফিরে আসবে, ঠিক আছে? তবে এখান থেকে আমি স্ক্রিনের টেক্সচারটা এমন ভাবে সিলেক্ট করব যাতে হচ্ছে কি এটাকে সুন্দর দেখতে হয়, ন্যাচারাল লাগে। বেশি হয়ে গেছে, আমাদের এত বেশি স্মুথ থাকবে, এখানে হালকা টেক্সচার থাকবে স্ক্রিনে, ঠিক আছে? তো আমরা ঠিক এরকমের আমরা রাখবো, ওকে করে দিব। এরপরে আমরা ঠিক এতটুকু কমপ্লিট হওয়ার পরে আমরা একটা মাস্ক নিব। ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করলে মাস্ক হয়ে যাবে। মাস্ক হওয়ার পরে এখানে সাদা আছে, সাদা মানে হচ্ছে কি এখন এই যে লেয়ারে আমি যতটুকু করছি ততটুকু এখানে দেখানোই আছে। আমি এখন এটাকে ইনভার্ট করব, আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, যেটা শর্টকাট প্রেস করলেও হবে। তো আমি এখন এই যে এই লেয়ারে যা আছে যতটুকু হয়েছে সবটুকু হাইড হয়ে গেছে। তো আমাদের এখন এখানে কি করতে হবে, আমাদের এইটাকে শো করতে হবে, এখান থেকে আমাদের শো করতে হবে। তো শো করার জন্য হচ্ছে গিয়ে আমরা এখান থেকে বেছে নিব ব্রাশ টুলটা। ব্রাশ টুলের এখান থেকে আমরা হচ্ছে সফট ব্রাশটা ইউজ করব, এবং অপাসিটি ফ্লো আমরা 80% 70% থেকে এরকম রাখবো। আর অপোসিটি আমাদের যেখানে 100% প্রয়োজন হবে ওইখানে আমরা 100% রাখবো, যেখানে কম প্রয়োজন হবে সেখানে আমরা কম রাখবো। তো আমি যদি এখানে একটু ফার্স্টে কম দিয়েই করি, এখানে আমার বেশি দরকার আছে, তাহলে আমি এখানে এভাবে করে এটাকে আরো ব্রাশটাকে ছোট করে আমরা ই করবো, ঠিক আছে? ফ্লোর মানবে, এভাবে করে আমার স্ক্রিনের অংশগুলোকে আমরা ব্রাশ করব, ঠিক আছে? তো ব্রাশ করার ক্ষেত্রে বড় করে একবার সবগুলোতে টান দিয়ে এরকম ভাবে ব্রাশ করব না, এইখানে যেখানে আমার কম বেশি লাগবে সেটা আমরা ব্যালেন্স করে ব্রাশ করব।
অপোসিটি ডাউন করে আমরা তখন এখানে, তাহলে এখানে বেশি স্মুথ হয়ে গেলে এই জিনিসটা আর অতটা ভালো হবে না। এখানে আমরা এই অপোসিটি কম করে ব্রাশ করে দিলাম, ঠিক আছে। এগুলোতে আমরা হচ্ছে ব্রাশটাকে ছোট করে, তারপরে অপোসিটি কম থাকবে, তারপরে হালকা করে ব্রাশ করে দেবে, ঠিক আছে। এভাবে করে আমাদের হচ্ছে কি একটা স্ক্রিনের পার্টটা আমাদের ই করতে হবে। আমাদের আগের স্ক্রিন ছিল এটা, আমরা রিটাচ করার পরে আমাদের এটা হচ্ছে, আমাদের আমরা কম্পেয়ারটা বুঝতে পারি। আর একটু পেস্ট করে দিই, এখানে আমি একটা পেস্ট করে দিই, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। তাহলে আমার প্রথম ছবি ছিল এইটা, রিটাচ করার পর তারপর স্পট রিমুভ করার পর এটা, তারপর রিটাচ করার পর এটা চলে আসছে, ঠিক আছে। এভাবে করে হচ্ছে কি আমাদের একটা ইমেজের স্ক্রিনের পার্ট যদি থাকে, এভাবে করে আমাদের ব্যালেন্স করতে হবে। এখানে আমাদের হাই পাসটা এরকম ভাবে ব্যবহার করতে হবে যাতে হচ্ছে কি স্ক্রিনের ভিতরে যে অনেকগুলো আহ, আপনার স্পট ছিল, অথবা স্ক্রিনের টেক্সচারের ভিতরে অনেক স্পটের দাগ ছিল, সেগুলো যাতে বোঝা না যায়। আর গসিয়ান ব্লারটা দিয়ে আমরা স্ক্রিনের টেক্সচারটা ব্যালেন্স করব, ঠিক আছে। এটা হলো আমাদের এই পার্টের পার্ট। তো আমরা হচ্ছে গিয়ে এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমাদের যে নেক্সট টপিক আছে সেটা হচ্ছে গিয়ে আমরা শুরু করি। আমাদের নেক্সট টপিকস হচ্ছে গিয়ে আমাদের দুইটা টুলস বাকি ছিল, যেটা হচ্ছে গিয়ে টাইপ টুল এবং পেন টুল। ঠিক আছে, আমরা টাইপ টুলটা আগে শিখে তারপর হচ্ছে পেন টুলটা কভার করে দেব। তো টাইপ টুলের যদি আমরা শিখতে চাই, সেক্ষেত্রে আমরা টাইপ টুলে আসলাম। আমি এখানে একটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করি, ঠিক আছে। আমি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। আচ্ছা, আমি একটা ব্যাকগ্রাউন্ড রাখলাম। এখন হচ্ছে গিয়ে আমরা যদি টাইপ টুলে আসি, টাইপ নেওয়ার ক্ষেত্রে মানে লেখা নেওয়ার ক্ষেত্রে বা ডিজাইনে লেখার জন্য এই টুলসে ফার্স্টে আসতে হবে, এবং একটা সিঙ্গেল ক্লিক করবেন, বাম ক্লিক, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এরকম একটা সিঙ্গেল লেখা আসবে। এরপরে যদি আমি এখানে লিখি, যা লিখবো না কেন এরকম সিরিয়াল বাই আসতে থাকবে, ইন্টার দিয়ে আমি এরকম করে লিখতে পারবো, ঠিক আছে। এটা গেল আমাদের সিঙ্গেল একটা ক্লিক করার ক্ষেত্রে, এটা গেলো একটা মাধ্যম। আর একটা হচ্ছে টেক্সট বক্স নেওয়া, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা এরকম রেক্ট্যাঙ্গেলের মতো তৈরি করতে পারবো এই টাইপ টুল দিয়েই। তখন এইটার ভিতরে লেখা চলে আসবে, আর তখন আমরা যাই লিখবো না কেন, দেখেন আমি যদি এখানে আরো বাড়াই, এর পর আর যাবে না, ততক্ষণ না আমরা এটাকে ইনক্রিজ করব, ঠিক আছে। এটা আমি যা লিখছি এটা, তো আমি যতক্ষণ না এই বক্স ইনক্রিজ করবো বা ই করবো, এর বক্সের বাইরে আর যাবে না। তো এইটা হলো লেখা নেওয়ার ক্ষেত্রে দুইটাই। তো আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে সিঙ্গেল একটা লেখা নিই, এখানে আমরা হচ্ছে গিয়ে কিছু লিখি, ঠিক আছে। আমি বাংলাদেশ কথাটা লিখলাম। এখন আমি যদি এইটাকে বড় করতে চাই, সেক্ষেত্রে এইখানে আমাদের একটা ছোট হাতের টি এবং বড় হাতের টি আছে। আমি এখানে ক্লিক করে মাউস স্ক্রল করে বড় করতে পারবো, অথবা এইখানে ক্লিক করে ডানে বামেও নিতে পারবো। যারা আমরা ভিডিও এডিটর, তারা আমরা জানি যে আমাদের অনেক অপশন গুলি হচ্ছে কি ওই অপশনের উপরে ক্লিক করে ডানে বামে করলে এটা ইনক্রিজ ডাউন হয়, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা হচ্ছে গিয়ে সাইজ নিলাম। এখন যদি হচ্ছে আমার প্রয়োজন হয় এটার ফন্ট চেঞ্জ করা, তাহলে আমরা হচ্ছে এই সেকশনে আসবো। এখানে এখানে ক্লিক করলে এটার বিভিন্ন রকমের ফন্ট আছে, ঠিক আছে। আমরা সবসময় হেডলাইনের ফন্ট একটু বোল্ড ফন্ট নিব এবং বড় ফন্ট নিব, ঠিক আছে। আমি এখানে একটা ফন্ট দিচ্ছি, আমি এই ফন্টটারই এটা দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমি এই ফন্টেরই অনেক সময় ভার্সন থাকে, রেগুলার, ইতালিক, বোল্ড,
তারপর হচ্ছে বোল্ড ইটালিক, ঠিক আছে। এছাড়াও থিন, লাইট, ন্যারো, তারপর সেমি বোল্ড, তারপর মিডিয়াম বোল্ড, তারপর হচ্ছে এক্সট্রা বোল্ড, ঠিক আছে। এরকমের অনেকগুলো অনেক ফন্টে থাকে, ফন্ট ফ্যামিলি যেটাকে বলা হয়। তো অনেক ফন্টে আবার একটাই থাকে, অনেক ফন্টে অনেকগুলো থাকে। তো সেকেন্ড যেটা আছে এটা দিয়ে আমরা এই ফন্টেরই এই ইগুলো দেখতে পারবো, ভার্সন গুলো দেখতে পারবো, এটা কোন রেগুলার ইসে আছে, ইটালিক নাকি বোল্ড নাকি বোল্ড ইটালিক, ঠিক আছে। এটা গেল এই অপশনটা, এই কাজে। এরপর হচ্ছে গিয়ে আমাদের, আমরা যদি এখানে আরেকটা টেক্সট বক্স নেই, আমি একটু ফন্টটা ছোট করে তারপর আমি, আচ্ছা এটা তো আসবে, নতুন একটা লেয়ার নিলাম, ফন্ট একটু ছোট নিলাম, আগে থেকে একটু ছোট করে ফন্ট নিলাম যাতে আমি এই জিনিসটা বুঝাইতে পারি। তো আমি কি করলাম, এখানে একটা টেক্সট বক্স নিলাম, ঠিক আছে। আমি এখান থেকে কিছু একটা লেখা নিয়ে আসি, বাংলাদেশ নিয়ে কিছু লিখলে এখানে আর্টিকেল পাই কিনা পিডিএফ ভিতরে, আমি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব, এগুলো সব সিলেক্ট করে পেস্ট করে দেব, ঠিক আছে। তো আমাদের হচ্ছে গিয়ে এই টেক্সট বক্সটা কখন নেব, যখন আমাদের কোনো একটা বডি টেক্সটের অপশন আসবে, প্যারাগ্রাফের অপশন আসবে, তখন হচ্ছে গিয়ে আমরা এই টেক্সট বক্স নেব। তাহলে আমরা আহ নির্দিষ্ট এরিয়া দিয়ে দিতে পারবো যে এতটুকুর ভিতরেই লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এই এইগুলো নেওয়ার ক্ষেত্রে আর আমরা কখনো সিঙ্গেল টেক্সট যেখানে শুধুমাত্র একটা লাইন হবে অথবা দুইটা লাইন আছে, ওইখানে আমরা টেক্সট বক্স নিব না। ওখানে আমরা একটা সিঙ্গেল ক্লিক করে দেন তারপর এটা লিখবো, ঠিক আছে। কখনো আমরা তখন টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিব শুধুমাত্র প্যারাগ্রাফ, বডি টেক্সট, ডেসক্রিপশন, এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা এখানে এই টেক্সট বক্সে দেখবেন, আমরা এটা নেওয়ার পরে এখানে কিছু প্যারাগ্রাফের অ্যালাইন আছে, ঠিক আছে। তো আমরা এই অ্যালাইন গুলো অলরেডি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দেখেছি, জানি। তারপর হচ্ছে আমরা জানি এটা হচ্ছে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। এখন আছে লেফট অ্যালাইনমেন্টে, দেখবেন লেখাগুলো বাম দিক থেকে শুরু হচ্ছে, এবং এটা হচ্ছে গিয়ে মিডল অ্যালাইনমেন্ট। তাহলে দেখবেন আমার লেখাগুলো সব মিডলে অ্যালাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটা এই দিক থেকে শুরু হবে। তো আমরা লেফট অ্যালাইনমেন্ট কখন নিব, যখন আমাদের ডিজাইনের লেখাটা লেফট সাইডে থাকবে এরকম, ঠিক আছে। এরকম অপশন অপশন করে থাকবে। আমি এখানে এটাকে একটু কপি করে নিচ্ছি, অল্টার প্রেস করে এটা একটু কপি করে নিচ্ছি দেখানোর সাথে, ঠিক আছে। একটু করে নিচ্ছি। এখানে আমার দুইটা টেক্সট রাখলাম। তো এখানে আমি একটা অন্য দেশের নাম বলি, সৌদি আরবিয়া, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আচ্ছা, তো আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এর এখানেও কি এ হবে, আর ঠিক আছে, Okay, আচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে এখানেও সাপোজ ধরে নিলাম এখানে ইংলিশ সম্পর্কে আছে। তো আমাদের যখন এরকম অপশনে হচ্ছে গিয়ে থাকবে, তখন আমাদের সাজাইতে হবে এই লেফট অ্যালাইনমেন্ট দিয়ে, ঠিক আছে। আমাদের যদি থাকে এটা মিডলে, আমাদের অপশন গুলো সব মিডলে আছে, আমি এটাকে এই যে অ্যালাইন আছে, এই অ্যালাইনে থ্রি ডটে ক্লিক করলে এখানে ফার্স্টে আছে সিলেকশন, আমি একটু পরে এটা আসতেছি। এটা আমি ক্যানভাস করে দিলাম, দেখেন এখন এটা এনেবল হয়ে গেছে। এর মানে হচ্ছে এখন এই টেক্সটটা অ্যালাইন হবে এই আর্টবোর্ডের সাথে অথবা ক্যানভাসের সাথে। তাহলে আমরা মাঝখানে অ্যালাইন দিলে ঠিক মিডল পয়েন্ট এটা চলে আসবে। আমরা কিন্তু আনুমানিক আইডিয়া করে এটার মিডল পয়েন্ট বুঝতে পারবো না, এভাবে করে আমাদের অ্যালাইন করে নিতে হবে। আর সিলেকশনে রাখলে এই দুইটা সিলেক্ট করার পরে এটা শুধুমাত্র এনেবল হবে, এছাড়া এনেবল থাকবে না। একটা ক্লিক করলে, একটা ক্লিক করলে এটা এনেবল হবে না, কারণ এটা কাজ করবে দুইটা সিলেকশনের সাথে।
তাহলে আমি যদি এখন মিডলে দিই তাহলে এই টেক্সটের মাঝখানে কিন্তু আসবে, ঠিক আছে, এবং এটা লেফট সাইড এবং এটা রাইট সাইড, ঠিক আছে। এখন সিলেকশনটা হচ্ছে এই দুইটা টেক্সটের ভিতরে, এটা হচ্ছে উপরের দিকটা, এটা হচ্ছে মাঝখানের দিকটা, এটা হচ্ছে এই দিকটা। এটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো, সমস্যা নেই। তো আমি এইখানে এক কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এটাকে 3 ডট দিয়ে ক্যানভাসে নিয়ে আসলাম এবং এটাকে মিডল পয়েন্ট করলাম। তখন আমাদের হচ্ছে কি এটাকেও ক্যানভাসে আছে অলরেডি, আমরা শুধুমাত্র মিডল পয়েন্টে দিলাম। ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু কয়েকটা অপশন প্রত্যেকবারই প্রেস করে দেন এটাকে অ্যালাইন করতে হয়। আমরা যারা ওয়ার্ডে অ্যালাইন করার কোনো কিছু অ্যালাইন করি, অ্যালাইন টু কিরকম কয়েকটা স্টেপ, একটা অপশনে ক্লিক করে দেন তারপরে অ্যালাইন করতে হয়। কিন্তু ফটোশপের ক্ষেত্রে অতটা ভেজাল না, দেখুন ফটোশপ জানলে খুবই সহজ। আমরা একবার অ্যালাইন করে দিছি ক্যানভাসে, এখন সব অ্যালাইন গুলো ক্যানভাসের সাথে হবে। দেখেন এখন আমার হচ্ছে কি এই প্যারাগ্রাফটা মাঝখানে আছে ঠিকই, কিন্তু দেখতে কিন্তু অতটা ভালো আসতেছে না, কারণ মিডল পয়েন্টে আছে। তখন কি করতে হবে, আমাকে এটাকে মিডল অ্যালাইনের প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে এবং আমি সেকেন্ড এই দুইটাকেও মাঝখানে নিয়ে আসি এবং প্যারাগ্রাফটাও মিডলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আবার একটু মাঝখানে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে এই রকমের আমরা লিখবো, ঠিক আছে। যখন আমাদের মাঝখানে লেখাটা থাকে তখন কোনো রাইট সাইড থেকে অথবা লেফট সাইড থেকে শুরু করলে ওইটা সুন্দর দেখাবে, মিডিলে কোনো কিছু লেখা থাকে। আর যদি একটা কর্নার থেকে শুরু হয়, যেরকম আমাদের আগে ছিল এইখান থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব। এরপর আসি, আমাদের যদি লেখা এই সাইড থেকে, অনেক সময় অপশন আমরা দিই না, এই সাইডেও আমার অবজেক্ট কোনো টপিকস আছে, এই সাইডেও আমার টপিকস আছে, এই টপিকসে আমি কেন অপশন গুলো করতে চাই, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দেব এবং এটাকেও আমরা এখানে রাখি, এটাকে আরেকটু আমাদের সমান হচ্ছে। আমরা সবসময় কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে সমান নেওয়ার ট্রাই করব। আর এই সমানটা করার জন্য আমরা এইখানে এরকম একটা মাপ, দেখেন রুলার আসে কিনা, এটাকে বলা হয় রুলার। এটা যদি না আসে, কন্ট্রোল আর প্রেস করে দিলেই এটা চলে আসবে। শর্টকাটটা সবাই নোট করে নেবেন, কন্ট্রোল আর, কন্ট্রোল আর, ঠিক আছে। ইনেবল হবে, ডিসেবল হবে, ওকে। তো এইটা কি, এটা দিয়ে আপনি ওই যে গাইড নিতে পারবেন। আমি সাপোজ আমার ডিজাইনে আমি চাচ্ছি এরকমের, এর ভিতরে আমি অনেক কিছু রাখবো, এর বাইরে যাব না, তখন আমরা হচ্ছে কি এভাবে করে করে নিতে পারবো, ঠিক আছে। এরকম অংশ অংশ যেহেতু লাগে আমরা টান দিয়ে শুধু এরকম নিয়ে আসতে পারবো, ঠিক আছে। গাইড নিয়ে আপনাদের একটা পার্ট আছে, সমস্যা নেই। তো এটা গেল হচ্ছে গিয়ে আমাদের সবগুলো এরকম সিরিয়াল অনুযায়ী সাজাবো এবং অ্যালাইনটা তখন এটাই হবে রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এটা গেল আমাদের একটা পার্ট, এটা আমরা বুঝলাম। তো এতটুকুতে আসি, আমি আবার একটু ব্যাক করি, অথবা ব্যাক না করে আমি সবগুলোকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্ট করে দিই এবং সাথে, ঠিক আছে, এটা করে দিচ্ছি। আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা গেল আমাদের লেখা সাজানো পার্ট। এরপর আমরা কি করব, এই আরো কিছু প্যারাগ্রাফের আমরা দেখবো, সেটা হচ্ছে টাইপ টুলে যদি ক্লিক করি। এরপর আসি কালারের পার্টটা, ঠিক আছে। সাপোজ আমি এইটার কালার ডিফারেন্ট করতে চাই, সেক্ষেত্রে এটা প্রেস করে আমি আমার মতো করে কালার দিতে পারবো, ঠিক আছে। আমি এখানে একটা কালার রাখলাম। আমি যদি চাই যে নির্দিষ্ট এখানে যে বাংলাদেশ লেখাটা আছে এটাতেও আমি ইয়েলো কালারটা রাখবো, আমি চাইলে সেটাও করি। কালার পিকার অন করলে দেখবেন আইডির উপরটা অন হয়, এটা আমরা জানি, তখন এক্সাক্ট কালারটা নিতে পারি, ঠিক আছে। এভাবে করে হচ্ছে কি আমরা সাজাইতে পারবো। আমাদের কোনো জায়গায় যদি হচ্ছে কি এরকমের কালার দরকার হয়, কালার নিতে পারবো। পাশাপাশি
আমাদের যদি দরকার হয় এখানে আমি বাংলাদেশটাকে বড় করতে চাই, তাহলে আবার এই এতটুকু সিলেক্ট করে একটু বড় বড় করে দিলাম, ঠিক আছে, এভাবে করে। আবার প্রথম অক্ষরটা যদি চাই আরো একটু বড় করতে, তাহলে আমি এটাকেও একটু আরো এরকমের হয় না অনেক সময়, তো এগুলো আমরা এভাবে করতে পারবো। দেখেন এতক্ষণ কিন্তু হচ্ছে এটা প্রশ্নবোধক ছিল না, এইটা করলেও প্রশ্নবোধক আসে না, কিন্তু এটাই প্রশ্নবোধক আসে কেন, এই লেয়ারটা সিলেক্ট করলে এই লেয়ারটা, কারণ হচ্ছে এই লেয়ারের ভিতরে অনেকগুলো কালার আছে, এই যে দুইটা কালার থাকলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে, এবং এটা সাইজটাও দেখাবে না, কারণ এখানে বড় ছোট সাইজ আছে, বাট একই ধরনের সাইজ থাকলে এখানে সাইজ শো করবে, কালার শো করবে, ঠিক আছে। এটা গেল আমাদের এইখানের অপশনের কাজ। আরো আছে, এরপর হচ্ছে আমরা যাব ক্যারেক্টার প্যানেলে, উইন্ডোজে যাব, এখান থেকে ক্যারেক্টার প্যানেল নামে অপশন আছে, আমি ক্যারেক্টার স্টাইলে ক্লিক করে গেছে, ক্যারেক্টার প্যানেলে ক্লিক করব। ক্যারেক্টার প্যানেলে ক্লিক করলে প্যারাগ্রাফ প্যানেলটাও চলে আসবে, অথবা প্যারাগ্রাফ প্যানেলও আছে এখানে, আপনারা চাইলে সেটাকেও আলাদাভাবে আনতে পারেন। তো ফার্স্ট আমাদের ক্যারেক্টার প্যানেলে কি আছে, আমরা আবার এখান থেকে হচ্ছে গিয়ে এই ক্যারেক্টার প্যানেলটা আমরা হচ্ছে প্রপার্টিস এর ভিতরেও পাবো, দেখবেন ওই যে আমরা শুরুর দিন বলছিলাম যে প্রপার্টিসটা হচ্ছে কি এরকমের, দেখেন ওটায় ওই লেয়ারে যা যা অপশন দরকার পড়ে সেগুলো নিয়ে আসে। তো এখন দেখেন প্রপার্টিস ওপেন করছি না, প্রপার্টিস প্যানেল ওপেন করছি, এখানে কিন্তু সব ক্যারেক্টারের মানে টেক্সটের যা যা দরকার সেগুলো কিন্তু নিয়ে আসছে, প্যারাগ্রাফ নিয়ে আসছে, টাইপ অপশন নিয়ে আসছে, ক্যারেক্টার প্যানেল নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা এখান থেকেও পাবো আমরা, ক্যারেক্টার প্যানেল থেকেও পাবো। তো এখানে কি আছে, এখানে হচ্ছে কি ওই সেম, আবার আপনি ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন, আমি একটু এইটার ফন্ট গুলো চেঞ্জ করি, ঠিক আছে, আমি একটা ফন্ট দিচ্ছি। আচ্ছা, শুরুতে যেটা দেখছিলাম ওটা সুন্দর আছে। আচ্ছা, আমি একটু এরকমের ফন্ট ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এটার কালারটা আমি একটু হোয়াইট রাখি, এটা এই কালারটা করতেছে না। এরপর হচ্ছে গিয়ে আহ, আমরা হচ্ছে গিয়ে এইটার ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফন্টের ভেরিয়েশন এখান থেকে চেঞ্জ করতে পারবো, মানে এই ফন্টটাও এই ফন্টে নিতে পারবো। আমরা যখনই হচ্ছে গিয়ে আহ, কোনো ডিজাইনে যেরকমের এইখানে একটা হেডলাইন আছে, এইখানে একটা হেডলাইন আছে, আমাদের ডিজাইনে আমরা মূল নীতি শিখছিলাম একটা, যেটাই হচ্ছে গিয়ে আমাদের একই উপাদান ব্যবহার করা, ঠিক আছে। তো আমরা এইখানে হেডলাইনে যে ফন্টটা ইউজ করবো, যেরকম এখানে মিয়া 3 প্রো যে সফটওয়্যার ফন্টটা ব্যবহার করতেছি সেটা এইখানে রাখলাম, এখন যদি আমি এইখানে অন্য আর একটা হচ্ছে গিয়ে ফন্ট রাখি, সেটা কিন্তু বেমানানসই হবে, ঠিক আছে, এখানে না সুন্দর লাগবে না। এখানে আমাদের দুইটা ফন্ট, এখন আবার আমি এইটার ডেসক্রিপশন একরকমের রাখলাম, এইটার ডেসক্রিপশন একরকমের রাখলাম, সেটাও কিন্তু সুন্দর লাগবে না। এই জন্য আমরা এটাকেও চেঞ্জ করে এই যে মাত্র যেটাই করছি সেটা আমরা দিয়ে দেবো, দেখেন আমাদের রিসেন্ট যেটা করে সেটা উপরে থেকে যায় একবার, আমরা এখন একটা দুইটা জিনিসের ভিতরে ব্যালেন্স হবে, ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে কি আমাদের এই পার্টটাই করতে হবে, দেন এইখানে আরো পাবো, সেটা হচ্ছে গিয়ে টেক্সট বড় করো ছোট করার পার্টটা আসবে। এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ক্লাসে আছি, ক্লাস রেকর্ডিং চলতেছে তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে।
এটা কিছুক্ষণ দেখেন ব্যালেন্স হয় কিনা, না হলে এটা বন্ধ করে দিয়ে নতুন আমি ক্লাসের ভিতরে আছি, তো ক্লাস রেকর্ডিং হচ্ছে। আমি একটু পরেই আপনাকে কল ব্যাক করতেছি। আর কিছুক্ষণ দেখেন, না হয় আমি এটা রিসিভ করবো। আচ্ছা সরি। তো এখান থেকে হচ্ছে কি আমরা কোনো লেখার বড় ছোট করতে পারবো, যেটা এখানেও দেখছিলাম। পরের সেকেন্ড যেটা আছে, এটা আমরা তো জানি, বুঝি না, যে কোনো লেয়ার ধরে আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এর পরের অপশন যেটা আছে সেটা হচ্ছে কি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা কতটা হবে, ঠিক আছে। তো আমরা এখানে অটো রাখি। অটো হচ্ছে গিয়ে ফন্টের যে ফন্টে কভার যতটুকু একটা ফন্টে লাইন স্পেসটা রাখে সেটা এখানে চলে আসবে। এছাড়াও আমরা চাইলে কাস্টমাইজ করে এটার একটা লাইন থেকে আরেকটা লাইন কতটা ডিসটেন্স হবে সেটা অ্যালাইন করতে পারবো। দেখেন আমি যদি এখানে 12 সিলেক্ট করি, এটা অনেক দূরে হয়ে গেছে না। আমি যদি একটু কমাই দিই, দেখেন এটার গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে। আপনি চাইলে এরকমেরও একবার রাখতে পারেন, ঠিক আছে। বা এটা আপনার মতো করে আপনি অ্যালাইন করে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে অটোই রাখলাম। তো আপনাদের যদি কখনো এরকমের হয় যে আপনি লাইন গুলো আপনার মতো করে কাস্টমাইজ করতে চান, তখন হচ্ছে কি আপনি এখানে এটা সিলেক্ট করবেন। এরপরে আসে যেটা হচ্ছে গিয়ে স্পেসের ফন্ট, ঠিক আছে। এবং ফন্টের যে একটা একটা মাঝখানে যে স্পেসটা হয় একটা লেখার সাথে সাথে, যে ঠিক আছে, সেটা আপনার বেশিরভাগ হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সে রাখবেন। ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে আপনার ওই যে যে ডেভেলপার সে যতটুকু ডিসটেন্স রাখছে ততটুকু। আর অপটিক্যাল হচ্ছে আমাদের সফটওয়্যার এটাকে ডিটেক্ট করে যতটুকু ডিসটেন্স দেবে এটা। ওকে। আচ্ছা, এরপরে যেটা আসে ওভারঅল সব একবারে ফন্টের থেকে ডিসটেন্স কতটা থাকবে। এখানে কিন্তু ওই যে ছোট করে একটা এ দেওয়া ততটুকু দেওয়া, আর এখানে কিন্তু বি এ ওই একটাই দেওয়া, তবে ফুল টান দেওয়া, মানে ওভারঅল ডিসটেন্সটা। আমি যদি এটা ইনক্রিজ করি তাহলে এটার পার্থক্যটা বুঝতে পারবো। তো দেখেন একটা ফন্ট আর একটা ফন্ট থেকে ওভারঅল সব ডিসটেন্স হয়ে যাচ্ছে না, এরকম। তো আপনাদের যদি এরকম মনে হয় যে আমার লেখাগুলো একটু ডিসটেন্স হবে, তো তখন আপনারা এভাবে দিতে পারেন। অথবা আমার ডিসটেন্সটা কম দরকার, তখন এভাবে ব্যালেন্স করতে পারেন। আর জিরোতে রাখলে এটার যে ডিফল্ট যেটা ডিসটেন্স সেটাই থেকে যাবে। এটা যদি হচ্ছে কি আমরা অপটিক করি তাহলে দেখুন একটু ডিফারেন্ট হয়ে গেছে স্পেসটা। এটা চেঞ্জ করলেই এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে এই এইটা কখন ব্যবহার করবো, এই যে একটা ক্যারেক্টার থেকে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ডিসটেন্স, এইগুলো হচ্ছে গিয়ে বেশিরভাগ ট্যাগ লাইনের ক্ষেত্রে হয়। ট্যাগ লাইন যেরকম একটা লোগোর নিচে ট্যাগ লাইন হয় যেরকম, সাপোজ এইখানে আমার হচ্ছে গিয়ে এইগুলো একটু হাইড করে রাখি, এই লাইনটা থাকুক। একটা টেক্সট নিয়ে কোন একটা কোম্পানির নাম বল, আমি টেক্সট লোগো হিসেবে ধরে নিচ্ছি। কোম্পানি টেক্সট লোগো আছে কি কি, যে কোনো একটা নাম বল, অ্যাপেক্স, ঠিক আছে। আগে বলেন নাই কথা, ঠিক আছে। আমরা একটা ফন্ট নিলাম, অনেক সময় এরকম লেখা হয় না, লেখা দিয়ে লোগো হয়, অথবা প্রত্যেকটা আইকনের সাথেও তো একটা ই থাকে থাকে না। আমরা ধরে নিচ্ছি এটা এতটুকুই লোগো, আমরা এখন আইকন তো আর এখন তৈরি করে জিনিসটাই করবো না। তো তখন প্রত্যেকটা লোগোর নিচে একটা ছোট করে ট্যাগ লাইন থাকে, ছোট করে ট্যাগ লাইন থাকে। আমি একটু ফন্টটাও চেঞ্জ করে দিচ্ছি, ফন্টটা একটু নর্মাল ফন্টে হবে, ঠিক আছে। আমি কিছু লেখা এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। আমার হচ্ছে গিয়ে এরকম একটা ট্যাগ লাইন আমার লোগোতে আছে, দেখে আমি একটা ভালো লেখা পাই কিনা, ঠিক আছে। পেজে চলে আসছে। আমি এই লেখাটাই
এত লেখা না, আমরা কিছুটা কেটে দিচ্ছি, ঠিক আছে। তারপর ধরে নিচ্ছি আমাদের ট্যাগলাইনটা এতটুকু, আমার লোগোটার সাইজটা একটু ইনক্রিজ করি, লোগো আছে এতটুকু, ট্যাগলাইনটা খুব ছোট হয়, ঠিক আছে, লোগো থেকে। এবং তখন এই ট্যাগলাইনটা ডিস্টেন্স ওয়ার্ডে হয় বেশি, ঠিক আছে, এরকমের ডিস্টেন্স ওয়ার্ডে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি এরকম গ্রিড নিয়ে নেবেন যাতে হচ্ছে বুঝতে পারেন, ঠিক আছে। তো এইটা বেশিরভাগ ব্যবহার হয় হচ্ছে গিয়ে এইসব ক্ষেত্রে। এছাড়া আপনি আপনার মতো করে ই করতে পারবেন, বাট এইরকমের একটা যে কোনো লেখার নিচে ট্যাগলাইনের ক্ষেত্রে অনেক স্পেস দিয়ে লেখা বা অন্যান্য অনেক কাজেই হয়ে থাকে। তবে বেশিরভাগ হচ্ছে গিয়ে আমরা দেখে থাকি এরকমের লেখা এইরকম কাজেই দরকার পড়ে, ঠিক আছে। আমাদের এতটুকু গেল, এটা গেল হচ্ছে কি আমাদের স্পেস এর পার্টটা। এরপর হচ্ছে গিয়ে একটা ফন্টের উপরের দিকে কতটুকু বৃদ্ধি হবে। আমরা যদি হচ্ছে গিয়ে ট্রান্সফর্মের পার্টটা বুঝি, আমাদের কোন একটা অবজেক্টকে ছোট বড় করার পার্টটাকে ট্রান্সফর্ম বলা হয়। সেটা টেক্সটের ক্ষেত্রে আপনি যখনই এই টেক্সটটাকে বড় ট্রান্সফর্ম করবেন, দেখবেন যে হচ্ছে ফন্টের সাইজ বেড়ে যাবে। এখন আছে কত, 16, আমি এটাকে ইনক্রিজ করে দেখেন 19 হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু ফন্টের সাইজটা বড় হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে উপরের দিকে বড় হবে, ইনক্রিজটা হবে উপরের দিকে। তো সেটা কিভাবে, আমরা যখন ট্রান্সফর্ম করি না, আমি এই অপশন থেকে একটু পরে আসি। ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আমরা যখন এখানে ক্লিক করি, বড় ছোট করি, তখন আমরা শুরুতে বলছিলাম যে এখানে একটা লিঙ্ক করা থাকে। তো এই লিঙ্ক করা থাকলে হয় কি, চারদিক থেকে সমান পরিমাণে বড় হয়। তো এই লিঙ্কটা না থাকলে হবে কি, আপনি যে কর্নার থেকে ধরে বড় করবেন সেই কর্নারটা বড় হবে। আর যদি চারদিক থেকে তখন বড় করতে যান, তখন শিফট প্রেস করে নিতে হবে। তো যেহেতু এখন তখন শিফট প্রেস করে নিতে হবে ঠিক মতো বড় করতে গেলে, যদি লিঙ্ক অফ থাকে। আর এখন যেহেতু লিঙ্কটা অন আছে, সেক্ষেত্রে শিফট প্রেস করতে হয় না, কিন্তু আমি শিফট প্রেস করে ওই লিঙ্ক অফ করার কাজটা করতে পারবো এখন আবার, মানে বিপরীত। আমি যদি শিফট প্রেস করি, তখন আর এই লিঙ্কটা কাজ করবে না। দেখেন আমার ফন্টটা আমি উপরে ইনক্রিজ করতেছি, ঠিক আছে। ওই যে আমরা হচ্ছে ব্রাশকে শ্যাডোতে, শ্যাডো এই যে এটা তৈরি করতাম না, তো এটাই বাসটা হচ্ছে আমি উপরের দিকে ইনক্রিজ করতেছি, বা নিচের ধরে এটা ইনক্রিজ করতেছি, কিন্তু এটা কিন্তু শিফট প্রেস ছাড়া হবে না। অথবা এই লিঙ্ক যদি বন্ধ থাকে, তাহলে আর কোনো কিছু প্রেস করতে হবে না। তো আমি এইখানে হচ্ছে গিয়ে এই যে পার্টটা করলাম না, এটা হচ্ছে অপশনটা হচ্ছে এই, দেখেন, ঠিক আছে, এভাবেও করা যায়। আমি একটু ব্যাক করে আমি 100% রাখছি, ঠিক আছে। এটা গেল এই অপশন। আর এই সাইডেরটা হচ্ছে সাইডের দিকে, সাইডের দিকে, যেটা আমরা ট্রান্সফর্মের মাধ্যমেও করতে পারবো। কন্ট্রোল টি, তারপরে শিফট প্রেস করে দেন এইটাকে টানবে, শিফট প্রেস করে, ওকে। আর এখান থেকেও করা যায়। আর এটা হচ্ছে টেক্সট বক্সের আপনার এটা কতটুকু উপরে নিচে থাকবে, সেটা হচ্ছে এখান থেকে ব্যালেন্স করা, ঠিক আছে। দেখেন টেক্সট বক্স থেকে আমার হচ্ছে ঠিক উপরে নিচে যাচ্ছে না, তো এটা ব্যালেন্স করবে টেক্সট বক্স থেকে কতটা উপরে নিচে থাকবে, ওকে। এটা হচ্ছে কালার, আমাদের কালার গুলো হচ্ছে গিয়ে আহ, কি রাখতে চাই এখানে, সেটা আমরা এখানে ক্লিক করে ই করে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে কন্ট্রাস্ট বুঝে দেন তারপরে আমরা কালারটা দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমাদের এই ফুল লেখাটায় আমরা এই অপশন থেকেও একটা বোল্ডের অপশন পাবো। এটা ক্লিক করলে ওই ফন্টে বোল্ড থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না, তার উপরে একটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে গিয়ে এটাকে ইটালিক করতে পারবেন। ওই অনেক ফন্টেই আপনারা ইটালিক পাবেন না অথবা বোল্ড পাবেন না, সেগুলো আপনারা এই অপশন থেকে করে নিতে পারবেন। এছাড়াও আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল প্রেস করে আপনি যদি এই কর্নারটাকে একটু ডার্ক করেন, তাহলে কাস্টমাইজ ভাবে এটাকে ইটালিক করতে পারেন। কন্ট্রোল প্রেস করে এই কর্নারটাকে ধরে টান দিলে এটা বাঁকা হয়ে যাবে, এটাও একটা মাধ্যম। এরপর হচ্ছে এটা ক্লিক করলে সবগুলো বড় হাতের চলে আসবে, ক্যাপিটাল লেটার। তো আমরা যখন লেখা লিখবো,
অনেক সময় হচ্ছে কি আমরা চাই যে প্রথম অক্ষরটা বড় থাকবে, সবগুলো ছোট হাতে থাকবে। তখন আমি আমার কিবোর্ডের ক্যাপস লক অন নেই। আমরা জানি যে ক্যাপস লক অন থাকলে লেখা সব ক্যাপিটাল লেটারে হয়, কিন্তু আমার কিবোর্ডেও ক্যাপস লক অন নাই, কিন্তু লেখা আমি যাই লিখতেছি সবগুলো বড় হাতের আসছে। সেক্ষেত্রে আমরা কি করব, ক্যারেক্টার প্যানেল থেকে এই অপশনটা বন্ধ করে দেব। তখন মনে করবেন যে এই অপশনটা সিলেক্ট করা আছে, যার জন্য তখন যে লেখাই লিখবেন না কেন সেটা ক্যাপিটাল লেটারে করবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ফুল ক্যাপিটাল লেটারের পার্টটা। ঠিক আছে, এইটা আমরা হচ্ছে গিয়ে অনেক সময় অনেক সবগুলো অনেক ক্যাপিটাল লেটারে হবে বা লেখা আছে, অনেক সময় আমরা ডিজাইনে লেখা ডিজাইনারদেরকে দিয়ে দেয় এরকমের একটা ওয়ার্ড ফাইলে, এক্সেল ফাইলে। তো আমরা সেটা কপি করে নিয়েই তো এখানে বসাই, আমরা তো নিজেরা বেশিরভাগ টাইপ করে নিই না। ডিজাইনাররা বেশিরভাগ কন্টেন্ট হচ্ছে এআই থেকে নিয়ে আসে। তারপর হচ্ছে কি এখন বর্তমানে ডিজাইনার কন্টেন্ট এআই থেকে নিয়ে আসে, ডিজাইন যে কন্টেন্টটা তৈরি করছে তার থেকে সে একটা ওয়ার্ড ফাইলে দেয়, জাস্ট কপি করে নিয়ে আসে। এখন সে কি এইটা আবার কেটে বাংলাদেশ বা এখানে যা লেখা আছে সেটা কি আবার ক্যাপিটাল লেটারে লিখবে? লিখবে না। তো সে কি করবে, এখান থেকে অপশন থেকে জাস্ট ক্লিক করে দিলে সব বড় হাতের হয়ে যাবে। আবার যদি বড় হাতেরও লেখা থাকে এটা ক্লিক করলে ফার্স্ট অক্ষর বড় হাতের হবে, বাকিটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি আমাদের যেটা আছে, একটা বড় হাতের টি আর একটা আছে ছোট হাতের টি। এটার মানে হচ্ছে কি আপনার প্রথম অক্ষরটা বড় হাতের বোল্ডই হবে, বাট পরের গুলো ক্যাপিটাল লেটার হবে, তবে স্মল লেটারে হবে, মানে একটু ছোট হয়ে আসবে এরকমের। মানে প্রথম অক্ষরটাই বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, পরের গুলো ক্যাপিটাল লেটার ব্যবহার করবে, তবে একটু সাইজটা ছোট হয়ে করবে। ঠিক আছে, অনেক সময় আমরা এরকমের লেখাও লিখি যে ফুল লেখাটাই আমাদের হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারের দরকার, তবে পরের গুলো একটু ছোট দিই, একটু সৌন্দর্য তৈরি করি। তো আমরা চাইলে এটাকেও এখানে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের এই কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমরা অনেক সময় দেখছি এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এগুলো আমরা ছোটবেলায় পড়ছি না? তো আমরা যদি এখানে এই রকমের কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি এই অপশন গুলো কি করতে হবে। আমি এ দিলাম, দেন আমি যদি এখানে ক্লিক করে এখন টু দিই, দেখবেন এরকমের চলে আসতেছে। ঠিক আছে, আবার আমি বি দিলাম, আবার এটাকে দিয়ে বি। ঠিক আছে, এরকমের লেখা যদি আমি লিখতে চাই সেক্ষেত্রে আমাকে এইটাই হেল্প করবে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এরপরে আবার হচ্ছে কি আমি ওই যে রসায়নে যেরকমের মান পড়েছি, ঠিক আছে, যে H2O, তখন আমরা এইটাই ক্লিক করে নিব। আমি ফার্স্টে এটা লেয়ার নিচ্ছি, ক্লিক করলাম, এইচ এটা সিলেক্ট করব, টু প্রেস করব। ঠিক আছে, তো আমরা এরকমের লিখি না, যেরকমের তখন হচ্ছে গিয়ে আমি চাইলে বড় করে লিখি। এই রকমের লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এইগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আমাদের লেখার যদি আন্ডারলাইন দরকার হয় সেক্ষেত্রে আমরা আন্ডারলাইন এখান থেকে ডিরেক্টলি দিতে পারবো। ঠিক আছে, আবার যদি মিডল লাইন দরকার হয় সেক্ষেত্রেও আমরা মিডল লাইনটা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, পরে কথা বলতেছি, ক্লাস শেষ করে। এরপর হচ্ছে গিয়ে আমাদের মিডল লাইনে যখন প্রয়োজন হবে মিডল লাইন দেব। মিডল লাইনটা কখন প্রয়োজন হয়, এর আগে কোনো একটা কথা বলা হয়েছে সেটাকে আমরা ভুল বলা হয়েছে এরকম কোন একটা নির্দেশনা দিতে, অথবা আগে একটা প্রাইস ছিল এখন ডিসকাউন্ট প্রাইসে অন্য একটা দেওয়া হয়েছে, এরকম ক্ষেত্রে হচ্ছে গিয়ে মিডলের ওই যে লাইনটা থেকে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আমাদের এই নিচের গুলো আপাতত আমাদের স্কিপ করলে হবে। এগুলো আমাদের খুব একটা এখান থেকে হচ্ছে গিয়ে ফার্স্টের পার্টটা প্রয়োজন পড়তে পারে, অথবা এই যে হাফ লেখার ক্ষেত্রে যে পার্ট গুলো সেগুলো দরকার পড়তে পারে। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে গিয়ে ওই অনুযায়ী লিখতে পারবো।
প্রথমে লিখে দেন হচ্ছে গিয়ে আমরা, আমি ফার্স্ট এটা বন্ধ করে নিই, দেন আমি এখানে যদি ফার্স্ট লিখতে চাই অন দিয়ে দেন হচ্ছে গিয়ে এটা আমরা ক্লিক করব, এরপর হচ্ছে এসটি আসল কথা। অন এস ক্যাপস লক করেন এসটি অন এসটি লিখে দেন আমি ফুল ক্লিক করি এটাকে। দেখেন আপনাদের দিক থেকে হয় কিনা, এটা এইভাবে কাজ করে। এই যে এটা যদি হচ্ছে গিয়ে এটা তো, এটা হয়তো ফন্টের অ্যালাউ নাই, এই ফন্টে আমি এটা বিভিন্ন নর্মাল একটা ফন্ট আমি সিলেক্ট করে নিই। অনেক সময় ফন্টের এই অপশন গুলো তারা ডেভেলপ করে না, থেকে এগুলোতে কাজ করে না। আমরা দেখি এটা কাজ করে কি। বড় হয়ে আসতেছে। আচ্ছা, এটা আমি চেঞ্জ পাচ্ছি। তো এইভাবে করে আমাদের লিখতে হবে। আমাদের যদি হাফ লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা দিয়ে লিখতে পারবো। দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে, এখান থেকে আমাদের স্ল্যাশ দিয়ে দিতে, তাহলে এভাবে করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, যখন আমাদের হাফ প্রয়োজন হবে এভাবে গেলে আমাদের হচ্ছে গিয়ে হাফটা হচ্ছে গিয়ে আমাদের 1 2 দিলাম, মাঝখানে একটা স্ল্যাশ দিতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের হাফের পার্ট। এরপর হচ্ছে গিয়ে আমরা, আমি এইগুলো একটু করে দিচ্ছি। এরপরে আসলাম আমাদের প্যারাগ্রাফ প্যানেল। প্যারাগ্রাফ প্যানেলে কি কাজ, আমাদের এখান থেকে আমরা 3টে অ্যালাইন এই অপশনই আমরা দেখেছি। এখন কিন্তু আমি টাইপ টুলে নেই, কিন্তু তারপরেও কিন্তু আমি এই অপশনগুলো চেঞ্জ করতে পারবো সবগুলো। কারণ হচ্ছে গিয়ে আমি ক্যারেক্টার প্যানেলে আছে এবং লেয়ার সিলেক্ট করা। আর যদি অপশন থেকেই চেঞ্জ করতে হয় তখন কিন্তু এই টাইপ টুলে গিয়ে লেখা সিলেক্ট করে দেন করতে হবে। বুঝতে পারছেন? তো এখানে 3টে আমরা দেখেছি, আরো কয়েকটা আছে। সেটা হচ্ছে কি, এখন এখানে ছিল লাইনগুলো একটু কম বেশি এরকম করে পড়বে, আর এখানে এইটা হচ্ছে কি লাইনগুলো দেখেন ফুল ফিল আপ হয়ে গেছে, তারপরে এসে শেষ হয়ে গেছে। আমরা এই অ্যালাইন গুলো দেখলেই মোটামুটি বুঝে যাবো যে এই অ্যালাইন গুলো কিরকম হয়, আর এইগুলো দেখলেও ডিফারেন্টটা বুঝতে পারবো। ঠিক আছে, তো অনেক সময় আমরা হচ্ছে কি এই অ্যালাইনটা সব থেকে বেশি ব্যবহার করি। ঠিক আছে, এটার ফন্টটা আমি ওই ফন্টে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসতে পারে। এগুলো আপনাদের ওই যে রিটেনের যে সাজেশনে আছে ওইখানে দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা সবাই হচ্ছে কি এইগুলো দেখে নিই, যাতে পড়েও নেব, যাতে হচ্ছে কি আসলে না আসলেও আমাদের যাতে এগুলো কাজে লাগে। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্যারাগ্রাফটা বেশিরভাগ অনেক সময় আমরা এই রকমের প্যারাগ্রাফ নিই, তখন দেখতেও সুন্দর লাগে। ঠিক আছে, দেখতেও সুন্দর লাগে এবং সেটাকে লাইন বাই লাইন করে সাজাই। আমরা যদি হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো অপশন থাকতো, অনেক বড় আর্টবোর্ড থাকতো, তখন এটা দেখতেও অনেক সুন্দর লাগে। ঠিক আছে, আমি আর্টবোর্ডটাকে বড় করি। ঠিক আছে,
আর ভেরিয়েন্টটাকে আমি একটু ইনক্রিজ করি, এরকম অনেক ক্ষেত্রে থাকে। তো আমি এইগুলোকে একটু কপি করে এরকম যখন অপশন থাকে, তখন এইগুলো যখন লাইন বাই লাইন হয় তখন দেখতে ওই জিনিসটা সুন্দর হয়। একটা ডিজাইনে যখন আমরা এই নীতিগুলো ফুল অ্যাপ্লাই করব এবং শৃঙ্খল রাখবো, সব সুন্দর করে সাজাবো, তখন ওই ডিজাইনটা সুন্দর হতে বাধ্য, বুঝতে পারছেন? সুন্দর হতে বাধ্য হবে। যদি একটু দেখেন যে সুন্দর হয় নাই, তার মানে আমরা যে মূল নীতিগুলো শিখেছি সেগুলোর ভিতর থেকে কোনো একটা পার্ট ঠিক ছিল না, ঠিক আছে? যার জন্য আমার ডিজাইনটা সুন্দর হয় নাই, হয় কালারের দিক থেকে, না হয় রিপিটিশনের দিক থেকে, না হয় অ্যালাইনমেন্টের দিক থেকে, না হয় প্রক্সিমিটির দিক থেকে, ঠিক আছে, কন্ট্রাস্টের দিক থেকে, হায়ারকির দিক থেকে, এরকম একটা দিক থেকে বাজে হইলে ওই ডিজাইনটা আমার আর সুন্দর লাগবে না। দেখেন আমি এখানে একটা দিলাম, মোটামুটি এখানে আমার কর্ন গুলো সুন্দর লাগতেছে, চোখে আসতেছে, ইজিলি আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। কিন্তু আমি যদি এইখানে হচ্ছে গিয়ে কালারটা এরকমই দিতাম, কালারটা আমি হচ্ছে গিয়ে কাট দিতাম, মেইন বডি টেক্সটটা আমার মোটামুটি শো করলেও ডেসক্রিপশন কিন্তু আমার চোখে একটু আসে না, ঠিক আছে। আমি যদি রেড কালার দিয়ে থাকি তাহলে এটা কিন্তু এটার সাথে কম্বিনেশন হচ্ছে না, ঠিক আছে, এখান থেকে মিলতেছে না, ঠিক আছে। আমি এগুলো একটু ডার্ক ইউজ করি, ডার্ক ইউজ করলেও এটা আমার সাথে কিন্তু মিলবে না, কারণ আমার এখানে ডার্কটাও আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের হলুদ কালারটা একটু হালকা ব্যালেন্স হয়, ঠিক আছে। এছাড়া মোটামুটি আমার হচ্ছে কি অতটা ব্যালেন্স হয় না, ঠিক আছে। হোয়াইটটা ব্লুর সাথে খুব ভালো করে ফোটে, ঠিক আছে, এবং সাদার সাথে ব্লুটা অনেক সুন্দর ফোটে। এরকম আমাদের কালার কম্বিনেশন, আমরা কালার প্যালেটে গিয়ে সার্চ করে কালার কম্বিনেশন দেখে দেখে অনেকটা আইডিয়া নিব, নিজের দিক থেকে বুঝবো যে কি কালার গুলো নিলে আমার ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের এই রকমের প্যারাগ্রাফের পার্টটা। এটা হচ্ছে মিডলে, আপনার যদি মিডল হয়, ঠিক আছে, সবগুলো মিডলে আছে, তখন আমরা এই যে মিডলটা সিলেক্ট করে নেব, তখন মিডলে হবে, এই যে এভাবে, ঠিক আছে, এভাবে করে। এটাকে আমরা লাইনটা মিডলে নিই, ঠিক আছে। আমি সবগুলো লাইন মিডলে নিয়ে নিচ্ছি, সবগুলো টেক্সটও এখান থেকে আমি এটা লাইন করলাম, ঠিক আছে, এখানে রাখলাম। তো আমাদের দেখেন সবগুলোরই মিডল হয়ে গেছে। তো এরকম করে হচ্ছে কি আমরা এগুলো সাজাবো, এটার জন্য আমরা এই প্যারাগ্রাফ গুলো ইউজ করবো। আর এইটা হচ্ছে গিয়ে ফুল ফিল আপ থাকবে। এখন দেখেন এখানে আমার এইটুকু শেষ করছে না এখানে, বাট এটা দিলে ফুল ফিল আপ হয়ে যাবে, দরকার হয় স্পেস স্পেস দিয়ে হলেও এটা ফিল আপ করে ফেলবে। অনেক সময় এরকমের আমাদের নিউজ পেপারে বা অন্যান্য অনেক কিছুতে এরকমের থাকে, তখন এই লাইনটা ইউজ করা। এরপরে এইগুলো হচ্ছে কি আপনাদের কি বলে, এই সাইড থেকে একটু কতটুকু ডিস্টেন্স হবে, ঠিক আছে, এই যে দেখবেন সাইড থেকে চলে আসতেছে, আবার এটা হচ্ছে প্রথম লাইনটা চলে আসবে, ঠিক আছে। অনেক সেরকম প্রথম লাইনটা একটু পরে হয়ে আসে না, এক্সাম্পল হিসেবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু প্রথম একটু ডিস্টেন্স হয়ে দেন লেখাগুলো হয়। তো এরকমের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এই প্যারাগ্রাফ থেকেই কি করতে পারবো, যে এখানে আমরা কি করি ম্যানুয়ালি স্পেস দিয়ে তারপরে এগুলো ওয়ার্ডে অনেক কিছু আমরা করি না, যেগুলো স্পেস দিয়ে দিয়ে সামনে যাই বা এই পিছনে করি, ঠিক আছে, অথবা ট্যাব ইউজ করি, ঠিক আছে। তো এখান থেকে আপনার অপশন গুলো থেকেই ই করতে পারবেন। আমি একটু ব্যাক করে আসি। এরপর হচ্ছে প্রথমের যে আমার যে লাইনটা, সেটা কতটুকু ই করবে, চিনতে পারছি না, আচ্ছা, আমি হচ্ছে
সিলেক্ট, না এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে সিলেক্ট করে নিতে হয়। আচ্ছা, এটা এবং শেষের পার্টটা আমাদের প্রথম লাইনটা একটা পড়ে, সেটা হচ্ছে কি হয়তো বা বড় করতে পারে অথবা ছোট হতে পারে, ঠিক আছে, এরকম কিছু খুব একটা প্রয়োজন হয় না। এইটা হচ্ছে কি এই সাইডের থেকে লাইনটা এই কথা, ঠিক আছে। এরপর হাইফেন যদি হয় সেক্ষেত্রে এটা অন করে রাখতে পারেন। এরপর বুলেট পয়েন্ট আছে কিছু, ঠিক আছে, এই যে একটা অপশনে বুলেট পয়েন্ট আছে, এগুলো বুলেট পয়েন্ট এখান থেকে রাউন্ড এই আমরা ডিজাইনে বেশিরভাগ বুলেট পয়েন্ট এখান থেকে দিই না। ওয়ার্ডে যেরকমের বুলেট পয়েন্ট আছে কিছু টেমপ্লেট আছে ওগুলো ইউজ করা হয়, বাট ফটোশপ ইলাস্ট্রেটরের ডিজাইন গুলোতে বুলেট পয়েন্ট আমরা ম্যানুয়ালি তৈরি করি, কোনো একটা আইকন নিয়ে আসে এখানে, ঠিক আছে। যেরকমের আমরা যদি ব্রাউজারে এসে বুলেট পয়েন্ট আইকন, আমরা ইমেজে যদি যাই এখানে অনেক আইকন আছে, ঠিক আছে, আমরা এরকমের আইকন ইউজ করি। তারপর এরকমের এগুলো ব্যবহার করলেও আমরা এগুলোর উপরে ইফেক্ট দিই, মানে কালারটা একটু উজ্জ্বল হবে, কোনো জায়গা থেকে একটু ফুটে উঠবে, ঠিক আছে, এরকমের আমরা ব্যবহার করি এগুলো বুলেট পয়েন্ট, ঠিক আছে। আমরা খুব একটা এখানে টেমপ্লেট ব্যবহার করি না বুলেট পয়েন্ট গুলো। তারপর আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি এটা গেল আমাদের ক্যারেক্টার প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেল, ঠিক আছে। এরপর আসি, আমরা তো এখানে ফন্ট দেখলাম, অনেক ফন্টই আছে, মোটামুটি উইন্ডোজ এর যেগুলো আছে সেগুলোই আমরা দেখেছি। বাট একজন ডিজাইনারের উইন্ডোজ এর ফন্টের উপর ডিপেন্ড হলে হবে না, কারণ উইন্ডোজে ওই রকমের ডিজাইনারের জন্য সুন্দর ফন্ট থাকে না। তো এই জন্য কি করতে হবে আমাদের, আমরা ফন্ট গুলো কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, সেই প্রক্রিয়াটা আমরা আজকে কমপ্লিট করে নেব। এটা হচ্ছে কি আমি এখানে এসে আহ, আমাদের বাংলা লেখাটা একটু পরে আসি। ইংরেজি ফন্টের ক্ষেত্রে আমরা যেটা সার্চ করব ডা ফন্ট, মানে ডি এ ফন্ট। তো ডা ফন্ট লিখলে এখানে আপনি হচ্ছে কি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটার ভিতরে যাবেন। আমি আরেকটা ট্যাবে যাই, সেটা হচ্ছে গুগল ফন্ট। আমি বেশ কিছু ওয়েবসাইটের এখানে করে দিচ্ছি, এই যে এই গুগল ফন্ট। এরপরে আরেকটায় আসি 1001 ফন্ট, ঠিক আছে, এগুলো আপনারা নোট করে নেন। এটার ভিতরেও ভালো ফন্ট পাওয়া যায়। এরপর হচ্ছে ফ্রি ফন্ট, এই ফন্ট ওয়েবসাইটটা কি এখন আছে, এই বাংলা ফন্ট নামে একটা আছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আপনারা এই তিনটা ব্যবহার করলেই এনাফ, ঠিক আছে। এরপর আপনি যদি কোনো ফন্টের ই মানে কোন ফন্ট কোন ওয়েবসাইটে পাবেন এটা যদি না বুঝেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে ডিরেক্টলি ফন্টের নাম সার্চ করেই আপনি এখানে করতে পারেন। যেরকম গ্রাফি একটা ফন্ট আছে, ঠিক আছে, যেটা আমরা সিগনেচারের জন্য ব্যবহার করি। তাহলে আমরা একটু নিচে গেলে দেখবো এটা দা ফন্টের ভিতরেই পেয়ে যাব, ঠিক আছে। তো এরকমের যে ফন্টের যদি আপনি নাম সিলেক্ট করে এরকম সার্চ করেন সেক্ষেত্রে কোন ওয়েবসাইটে এটা পাবেন সেটাও আপনি এরকম ভাবে খুঁজে পাবেন। যেরকম আমি পপিন্স আছে, পপিন্স ফন্ট, এটা খুব জনপ্রিয় একটা ফন্ট, গুগল ফন্টের ভিতরে পাবো, 1001 ফন্টের ভিতরে পাবো। তার ভালো হয় সব থেকে 1001টা ডাউনলোড, ঠিক আছে। এখানে অনেক সময় হিন্দিতে আপনাদের সামনে আসতে পারে, এখানে ওভারঅল সব ফন্ট আছে তো গুগল ফন্টের, যেগুলো সব থেকে বেশিরভাগ ওয়েবসাইটের ক্ষেত্রে এই ফন্ট যারা ওয়েব ডেভেলপার তারা এই গুগল ফন্টের ভিতরে গুগল ফন্ট গুলো বেশি ইউজ করে। আমরাও ওইখান থেকে ফন্ট নিই, তবে এই পপিন্স ফন্টার ফ্যামিলিটাই এইখান থেকে সহজে ডাউনলোড করতে পারবে এই 1001, ঠিক আছে। এরপরে আছে মন সার্ট ফন্ট, ঠিক আছে, এটাও একটা বেশ জনপ্রিয়, এটাও আমরা 1001-তে পাবো, এটাও ডাউনলোড করে নেব এরকমের। এরপরে রোবোটো ফন্ট অনেক সময় ইসেই থাকে,
আবার অনেক সময় ডাউনলোড করেও নিতে পারে। এরপর হচ্ছে নোটো সায়েন্স আছে, নোটো সায়েন্স ফন্ট, ঠিক আছে, এটাও এইখানে গুগল ফন্টের ভিতরে পাবেন। হচ্ছে গিয়ে হিন্ট শিলিগুড়ি আছে, হিন্ট শিলিগুড়ি, এটা বাংলা ইংরেজি দুইটাই হয়। তো এটাও একটা মোটামুটি ভালো একটা ফন্ট, ঠিক আছে, বাংলা এবং ইংরেজি দুইটাই হয়। এখানে আমরা হচ্ছে কি এটা গুগল ফন্টে পাবো, ফন্ট মিমিতে পাবো, এগুলো ফ্রি। ফন্ট ডাউনলোডের ভিতরেও পাবো, অক্ষরের ভিতরেও পাবো। এরপর হচ্ছে গিয়ে আর কি আছে, না ওটাও বাংলা লেখার জন্য ওয়েবসাইট, আমি ফন্টের নাম বলতেছি। তো মোটামুটি আরো কি কি যেন নাম আছে, সেগুলো আমার খেয়ালে আসতেছে না। তো এইগুলো হচ্ছে গিয়ে সব থেকে অনেক বাংলা আছে, এটা বাংলা ফন্টের ক্ষেত্রে অনেক ভালো একটা ফন্ট, ঠিক আছে, অনেক বাংলা। এরপর হচ্ছে গিয়ে আর কি ব্যাপার করা হয়, এগুলো হচ্ছে গিয়ে ডাউনলোড করে করে স্টার দিয়ে রাখবেন, ফেভারিট করে রাখবেন, ঠিক আছে। এরপরে আরো এরকমের নামগুলো খেয়াল আসতেছে না, এরকমের অনেক ফন্ট আছে, ঠিক আছে, যেগুলো আমাদের সব থেকে একটু বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এবার এগুলো গেল ইংরেজি ফন্টের ক্ষেত্রে, ঠিক আছে। বাংলা ফন্টের ক্ষেত্রে আমার ওয়েবসাইট যেটা সার্চ করব সেটা হচ্ছে ফার্স্টে আছে লিপি ঘর, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, ঠিক আছে। এই যে দা ফন্ট গুগল ফন্ট সার্চ করছিলাম না ওয়েবসাইট, তেমনি বাংলা ফন্টের জন্য আছে লিপি ঘর। এরপরে 21 বাংলা, equushe.org লিখলে এটা আসে, ঠিক আছে। আচ্ছা, বাংলা ফন্টের আরো কয়েকটা আছে, আমি ডিরেক্টলি বাংলা ফন্ট লিখে সার্চ করলে এই ওয়েবসাইট গুলো দেখতে পারবো, যেরকম ফন্ট বিডি আছে, অক্ষর আছে, ঠিক আছে, ফন্ট লিপি আছে। এইগুলো হচ্ছে বাংলা লেখার বাংলা ফন্টের ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। বঙ্গলিপি আছে, এটাও মোস্ট জনপ্রিয়। বঙ্গলিপিটা আমি ওপেন করি, 21 আছে, ফন্ট বিডি ওপেন করলাম, অক্ষরটা ওপেন করলাম, ফন্ট লিপিটা ওপেন করলাম। তো আমি এইগুলো থেকে যদি একটু পাশাপাশি রাখি, এগুলো হচ্ছে ফন্ট, ফন্ট গুলো আমি শেষের দিকে নিচ্ছি, এগুলো আমি শেষের দিকে নিচ্ছি। এখন আমি হচ্ছে গিয়ে লিপিগড়, তারপর হচ্ছে ফ্রি অক্ষর যেটা, তারপর হচ্ছে ফন্ট লিপি, 21 বঙ্গলিপি। তাহলে আমরা মোটামুটি দা ফন্ট আছে, তারপর হচ্ছে গুগল ফন্ট আছে, 1001 ফন্ট আছে, লিপি ঘর আছে, অক্ষর 52 আছে, ঠিক আছে, ফন্ট লিপি আছে, 21 আছে, বঙ্গলিপি আছে, এরকমের জনপ্রিয় ওয়েবসাইট গুলো আমরা ব্যবহার করবো ফন্টের ক্ষেত্রে। তো প্রথমে আমি যদি দা ফন্টের ভিতরে যাই, দা ফন্টে আমরা ফেন্সি টাইপের দরকার হলে ফেন্সিতে ক্লিক করব, দেখবো এইখানে অনেক ফন্ট আছে, ঠিক আছে, ফেন্সি টাইপের। কার্টুন টাইপের দরকার হলে কার্টুন আছে, অরাটর, এখানে যে অপশন গুলো আছে আপনারা ঠিক সেরকমের অপশন গুলো এখানে পাবেন। এরপর হচ্ছে গিয়ে ফায়ার, আইস, তারপর হচ্ছে গিয়ে আমরা যদি টাইপ রাইটার দরকার হয়, দেখবেন এখানে ওরকমের পাবেন। গ্রিড, আরবিকটা এখানে মোটামুটি রমাদানে আপনাদের যে ডিজাইন গুলো হয় তখন এরকমের ফন্ট নেওয়া হয়, ঠিক আছে। এরপরে এখানে দেখবেন আপনাদের অনেক ফন্ট আছে, যেটা ক্লিক করবেন এগুলো সব ফ্রি। আমি যদি এখানে শেরিফ ফন্ট, সান্স শেরিফ, ঠিক আছে, এখানে ব্রাশ ফন্ট দরকার হলে ব্রাশ ফন্ট আছে,
সেই যে অনেক সময় এরকম ফন্ট দেখি না আমরা। তো এই সব ওভারঅল এখানে যা ফন্ট আছে আমরা দেখবো পাশাপাশি বুঝবো, যাতে হচ্ছে গিয়ে এই ফন্টটা আমরা যাতে চিনতে পারি এবং কোথায় পাবো সেটাও যেন বুঝতে পারি। একটা ডিজাইন দেখলে যেন অ্যানালাইজ করতে পারি যে ওই ফন্ট কোথায় ব্যবহার করছে, কোথা থেকে আমরা নিতে পারবো। ঠিক আছে, বা ওই ফন্টটার আনুমানিক নামটাও বা কি হইতে পারে, কমন যে ফন্ট গুলো ওগুলো দেখলেই যাতে চিনতে পারেন। ঠিক আছে, হ্যান্ড রিটার্ন আছে, এই যে এরকমের হয় না অনেক সময় দরকার পড়ে, লার্ন উইথ ডিজিটাল মার্কেটিং, এরকম লার্ন উইথটা এরকমের প্যাচের হাতে থাকে আমাদের ডিজাইন গুলো তো দেখবেন। অথবা একটা বার্গার ডিজাইন, সেখানে ডেলিসিয়াস বার্গার, ঠিক আছে, এরকম তখন ডেলিসিয়াস একটু প্যাচের হাতে লেখা থাকে। তো এরকম হচ্ছে কি আমরা এখান থেকে যা যা দরকার, ক্যালিগ্রাফি স্কুল মানে যা যা আপনার দরকার হবে সব ফন্ট হচ্ছে কি আমরা এখান থেকে পাবো। ওকে, এখান থেকে আমরা এরকমের পাবো, ওগুলো ব্যবহার করবো। ফন্টের ক্ষেত্রে আহ, এখানেও বেশ ভালো লোগোর জন্য ফন্ট আছে। ঠিক আছে, এগুলোকে একটু অপটিমাইজ করে কেটে কেটে আর একটু ই করে তারপর দেন তৈরি করা হয়। ফন্টের ক্ষেত্রে আমাদের আরেকটা পার্ট বুঝতে হবে ইংরেজি ফন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেরিফ ফন্ট এবং সান্স সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট ভার্সেস সান্স সেরিফ ফন্ট। ঠিক আছে, আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন সেরিফ ফন্ট কি আর সান্স সেরিফ কি। ঠিক আছে, সেরিফ ফন্ট হচ্ছে গিয়ে আমাদের অক্ষরের শেষের দিকে যে হচ্ছে গিয়ে একটা এক্সট্রা স্ট্রোক থাকে, ঠিক আছে, বা একটা এই অ্যাঙ্গেল থেকে থাকে, সেটাকে বলা হয় শেরিফ ফন্ট। ঠিক আছে, আর সান্স সেরিফ হয় স্মুথ টাইপের। ঠিক আছে, তো অনেক জায়গায় আমাদের শেরিফ ফন্টের ব্যবহার হবে, অনেক জায়গায় সান্স শেরিফের ব্যবহার হবে। তো আমরা এখান থেকে দেখবো যেখানে আমাদের আহ, দরকার শেরিফ ফন্ট সেখানে শেরিফ ফন্ট ব্যবহার করব, যেখানে সান্স শেরিফ দরকার হবে সেখানে সান্স শেরিফ ব্যবহার করব। তো আমাদের কিন্তু হচ্ছে গিয়ে পরীক্ষায় এই শেরিফ ফন্ট এবং সান্স শেরিফ ফন্ট নিয়ে একটা প্রশ্ন থাকেই। এখানের ভিতরে কোন ফন্টটা শেরিফ ফন্ট, বা এখানে কোনটা সান্স শেরিফ, অথবা সান্স শেরিফ বলতে কি বোঝায়, অথবা শেরিফ ফন্ট বলতে কি বোঝায়। ঠিক আছে, বা এই ফন্টটা কি রকম, এটার পার্থক্যটা কি, এরকম নিয়ে একটা টপিক থাকেই কিন্তু। এই যেরকমের ডিজাইনের নীতি নিয়ে যেরকম একটা আছে, ঠিক আছে, তেমনি হচ্ছে কি এরকম লেখারও টাইপেরও এইরকম একটা কমন থাকবে। ঠিক আছে, শেরিফ ভার্সেস সান্স শেরিফ। আমি যাতে আপনাদের এই দুইটার এখন হয়তো পার্থক্য, আমি কালকে যেন জিজ্ঞেস করবে কোনটা শেরিফ এবং কোনটা সান্স শেরিফ বলতে পারে, যেন শেরিফটাকে আপনি সান্স শেরিফ হিসেবে ধরেন না, আর ওইটাকে যেন শেরিফ হিসেবে ধরেন, এটা যেন পার্থক্য না হয়। ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবেন। যেটাই আমার সান্স শব্দটা নেই সেটাই স্ট্রোক থাকে, আর সান্স কথাটাই স্মুথ, এরকম ভাবে আমরা এটাকে কনসেপ্টটাকে মাথায় সেট করে রাখবো। ঠিক আছে, এই দুইটার পার্থক্যটা আমরা দেখে রাখবো। ঠিক আছে, এই যে এখানে দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, পরে কথা বলি একটু। হ্যাঁ, ক্লাসে ভিডিও চলছে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে কি আমাদের ফন্ট, ফন্টের ক্ষেত্রে। তো আমাদের বাংলা ফন্টেও দরকার হবে, এটা ইংরেজি ফন্টে গেল। তাহলে আমরা একটু ডাউনলোড করার প্রসেসগুলো দেখি কিভাবে কি করা যায়। তো আমি এখান থেকে সাপোজ আমাদের যে ফন্ট আমি এখান থেকে ডাউনলোড করব, আমি একটা ফন্ট ডাউনলোড করতেছি। ঠিক আছে, আমি আপনাদের সহজে আইডেন্টিফাই করার জন্য স্ক্রাবার এই ফন্টটাই ডাউনলোড করি। কিভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোডে আমরা ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে ডাউনলোড কোন জায়গায় ডাউনলোড হবে, যদি পারমিশনটা অন করা থাকে সেক্ষেত্রে এই পপআপটা আসবে, না হয় ডাউনলোড শুরু হয়ে যাবে। কঠিন কোনো কিছু না, দেখেন ডাউনলোড হয়ে গেছে। আর আমরা জানি এগুলো সব জিপ ফাইল হিসেবে আসে, এগুলোকে আনজিপ করে নিতে হবে। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করবেন, এক্সট্রাক্ট করবেন, দেন সাইডে একটা চলে আসবে, দেখুন যদি এই সাইডে একটা ফাইল চলে আসবে। তো এইখানে দেখবেন হচ্ছে গিয়ে নিচে ফুল
প্যাক চলে এসছে। ঠিক আছে, এগুলো সব এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে যদি এই ইনস্টলে ক্লিক করি তাহলে হচ্ছে গিয়ে ইনস্টল হয়ে যাবে। আর এর আগে যদি এই ফন্টটা ইনস্টল করা থেকে থাকে সেক্ষেত্রে একটা পপ আপ আসবে, আপনি কি ফন্টটা রিপ্লেস করতে চান নাকি চান না, অলরেডি আপনার এখানে আছে। ঠিক আছে, তাহলে আপনারা ইউজও করতে পারেন অথবা নো করতে পারেন। তাহলে এই গেল আমার স্ক্রাবার ফন্টটা ডাউনলোড করা। আর 2025 ভার্সনটায় হয় কি, অনেক সময় আমরা এই যে কাজ করতেছি, এখন আমি ফন্টটা ইনস্টল করলাম, তো অনেক ক্ষেত্রে আমরা ওই ফন্টটা নাও পেতে পারি। আগের গুলোতে খুব সুন্দরভাবে কাজ করে, বাট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি 25-এরটায় অনেক সময় আমি ফন্ট কাজ করার সাথে সাথে এখন ডাউনলোড করে নিয়ে আসছি, এখন এটা চলে আসে না, বাট আগের গুলোতে আসে। এই জন্য কি করতে হবে, ফাইলটাকে সেভ করবেন, সেভ করে জাস্ট ফটোশপটা কেটে আবার ওপেন করলে আপনার হচ্ছে গিয়ে ফন্ট চলে আসলো। বুঝতে পারছেন? আমি সার্চ করে তারপরে দেখি আসছে কিনা। নামটা কি যেন ছিল, SCABER। এখানে আমি ফন্ট এই যে এখানে লিখবো তাহলে হবে SCABER, চলে আসে নাই কিন্তু। আমি কি করি, এই ডিজাইনটা একটু সেভ করে আমি ডাউনলোডে সেভ করতেছি, এখানে টাইপ লিখে সেভ করি, ক্লোজ করে দিলাম। কি করব, ফটোশপটা আবার ওপেন করব। ঠিক আছে, আমি সমস্যাগুলো কিন্তু আগে সাথে সাথে দেখাই নিচ্ছি, যাতে হচ্ছে কি আপনারা আবার তখন বুঝতে পারেন যে ফন্ট ডাউনলোড করছি এখন আসতেছে না কেন। আমি ওপেনে গেলাম, এটাই। এখন যদি আমি সরি, এখানে আমি যদি লিখি SCABER, চলে আসছে না সবগুলো ফন্ট, এটার ফ্যামিলিটা। ঠিক আছে, এখান থেকে আমরা ফন্ট নিয়ে নেব। এটা কিন্তু থিংস অফ এইটা দেওয়া, এটাই ওইটাই বোল্ড দেওয়া, তাহলে আমি এখানে একটু বোল্ডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করে সাজাবে, তখন এখানেও চাইলে আমরা ওই ফন্টটাই ব্যবহার করতে পারি, সেটার থিং ফন্টটা। ঠিক আছে, থিং বা যেটা থেকে একটু এরকম কিছু। তবে আপনি যে হচ্ছে কি হেডলাইনে এইটাই দিলেন, প্যারাগ্রাফে এটা দিবেন, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, সেটা আপনি চাইলে ডিফারেন্ট রাখবেন, আর ডিফারেন্ট রাখলেই আমি মনে করি সুন্দর সব থেকে বেশি হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে দা ফন্ট থেকে ফন্ট ইনস্টলের পার্ট। তাহলে আমি একটা দেখাইলাম, বাকি যে যা ফন্ট দরকার হয় সবগুলো ফন্ট আপনারা এভাবে করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি গুগল ফন্ট। গুগল ফন্ট থেকে আমি দিব সার্চ, যেটা হচ্ছে গিয়ে মন্ট সার্চটা এখান থেকে ডাউনলোড করি। ঠিক আছে, এখানে আছে মন্ট, ঠিক আছে, এই যে চলে আসছে। এখান থেকে ডাউনলোডের প্রক্রিয়াটা কি আমরা এখান থেকেও দেখেন। এখানে আমরা কি করব, গেট ফন্টে ক্লিক করব, ডাউনলোড ফন্ট। কঠিন কিন্তু কোনোটাই ডাউনলোড প্রসেস না। সেভ করলাম, ফাইলে যাব, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল করব, এক্সট্রাক্ট করব। এখানে আমাদের দুইটা ভার্সন চলে আসছে, কিন্তু এটারও অনেকগুলো হয়, যেটা আমরা সব থেকে এটার ভিতরে গেলে আবার পাবো। ঠিক আছে, ওই দুইটা আমি ইনস্টল না করে এই স্ট্যাটিকের ভিতরে গিয়ে এইগুলো ইনস্টল করে দেবো। ঠিক আছে, এটা কোনটার ক্ষেত্রে, গুগল ফন্টের ক্ষেত্রে এরকম হবে, মানে সব থেকে বেশি যে দুইটা ব্যবহার হয় সেটাও সামনে দিয়ে থাকে, আর স্ট্যাটিকের ভিতরে বাকি সব ফ্যামিলিটাই থাকে। ঠিক আছে, তাহলেও থাকবে ইনস্টল করা। ঠিক আছে, এটা গেল গুগল ফন্ট থেকে ডাউনলোড করার প্রসেস। ওকে, এরপর আমরা 1001 থেকে ডাউনলোড করব। আমি এক একটা ফন্ট এক একটা থেকে ডাউনলোড করি, এটাই পপিন্সটা ডাউনলোড করব, জনপ্রিয় একটা ফন্ট। ঠিক আছে, অনেকগুলো আসছে, আমরা এখানে সার্চ করব। এখানে সার্চ করা না, এখানে লেখা চলে আসবে, ওই লেখা যা লিখবো আর কি সেই অনুযায়ী এক্সাম্পল দেখাবে। বুঝতে পারছেন, ফন্ট সার্চ করব উপর। ঠিক আছে, পপিন্স চলে আসার কথা তো।
স্পেলিং এ ভুল ছিল কি, এখানে অনেকগুলোই আসছে। এটার সব থেকে বেশি ভালো হয় আমি যদি ডিরেক্টলি পপিন্স লিখেই এই ওয়েবসাইটটা ই করি, পপিন্স দেখবেন 1001 এই পপিন্স ফন্ট ফ্যামিলি, ওর ভিতর দিয়ে সার্চ করবো, তবে নির্দিষ্ট ফন্ট ই করতে গেলে এই প্যাকটা ডাউনলোড করবো। এই ফন্টটা অনেকটা সুন্দর, ঠিক আছে। তাহলে এটাই আমরা ডাউনলোড করবো কোথা থেকে, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোড হয়ে গেছে, প্রত্যেকটার প্রসেস ডাউনলোড চলতেছে, এটা একটু স্লো হয়ে গেছে। এটা দেখলাম আমাদের 1001 ফন্ট থেকে ডাউনলোড করার প্রসেস। যেটাই ফন্ট ই করবেন সেটাই ক্লিক করার পরে আপনি এই উপরে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে আমরা ক্লিক করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি বাংলা ফন্টের ক্ষেত্রে, ততক্ষণে এটা ডাউনলোড হোক, ঠিক আছে। এটা স্লো হয়ে গেল অনেকটা। তো আমরা লিপিঘরে আসি। লিপিঘরে আসার পরে আমাদের ওয়েবসাইটের যে মেনু বার আছে সেখানে আমরা ক্লিক করলে ফার্স্টে আসবে ফ্রি ফন্ট। ফ্রি ফন্টে আমি যদি ক্লিক করি, এখানে এক থেকে হচ্ছে গিয়ে আমরা অনেকগুলো পেজ পাবো, যার ভিতরে হচ্ছে বেশ কিছু ফন্ট প্রত্যেকটাই থাকবে, এবং এগুলো সব ফ্রি ফন্ট, ঠিক আছে। আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করতেছি, সেটা হচ্ছে গিয়ে আলিনুর কুড়িগ্রাম ফন্টটা আমার কাছে মোটামুটি ভালো, বাকি আপনার কি করলাম। তাহলে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। মোহাম্মদ আলিনুর ইসলাম, তার এটা তৈরি করা, সে অনেকগুলো ফন্টই ডাউনলোড করছে, ডেভেলপ করছে। এখানে দেখবেন বেশ জনপ্রিয়, অল্প বয়সেও অনেকে ডেভেলপ করে। আহ, তো এইখানে একটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে অনুদান দিয়ে ফন্ট নির্মাতার পাশে থাকুন। আপনি চাইলে তাকে একটা ইউ করতে পারবেন, আবার চাইলে স্কিপও করতে পারবেন। আমরা ডাউনলোডে ক্লিক করব, ঠিক আছে। আমি আগ্রহী নেই, মানে অনুদানের কথাটা বলা হয়েছে, আপনি চাইলে তাকে সাপোর্ট করতে পারেন। আমি আপাতত স্কিপ করলাম। আমি আপনার এরপর এখানে তাদের একটা হচ্ছে কি টার্মস এন্ড কন্ডিশন থাকবে, সেটা আমরা চেক মার্ক করে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ডাউনলোড হোক, আগে কপিসটা এটা হয়ে গেছে অলরেডি, আনলোড করে দিলাম। এটা হচ্ছে গিয়ে ডাউনলোড প্রসেসে আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে অক্ষর ইতিহাস, এখান থেকেও আমরা অনেক বাংলাটা ডাউনলোড করব। এটা মোটামুটি বেশ একটা ই আছে। এই অক্ষর 52 থেকে আমরা ভালো ভালো ফন্ট পাবো, ঠিক আছে। এখান থেকেও অনেক বাংলাটা ডাউনলোড করব, ঠিক আছে। প্রক্রিয়া বেশি একটা ভিন্ন না। এই ফ্রি ফন্টে ক্লিক করলে আমরা দেখি এখানে অলরেডি কি রাগ করলা নামেও ফন্ট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে অনেক ফন্ট পাবেন, ঠিক আছে। আমরা দেখি এগুলো পেইড কিনা, বা এখানে এরকমের এখান থেকেও এই যে মাহফুজ, এই ফন্টের নাম হচ্ছে ভাষার আলো। এখান থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করে দেখি, 15 সেকেন্ড অপেক্ষা করতে হবে ডাউনলোডের জন্য। তো এখানেও অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট আছে। লিপি করে ফ্রিতে এখন আর ওই রকমের ভালো ফন্ট আমি পাচ্ছি না, বুঝতে পারছেন। অক্ষর বানানোতে খুব ভালো আছে, ফন্ট লিপিতেও আছে, ঠিক আছে। একুশিতেও আছে, লিপি করেও আছে, আপনার মাঝে নাই, ঠিক আছে। তবে ওগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তো জিনিসটা এখন ভালো লাগবে না। ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড প্রসেসিং, ঠিক আছে। 21-টাও ওই আপনি ফ্রির মতো এখানে ডাউনলোড করলে এটা চলে আসবে। যেরকম আমি যদি হচ্ছে গিয়ে 21 লাল সবুজ ফন্টটাই ডাউনলোড করতে চাই, ক্লিক করব, দেন ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড প্রসেস কিন্তু কোনোটাই কঠিন না, ঠিক আছে। এরপরে বঙ্গলিপি থেকেও আমরা প্রিমিয়াম প্যাকেজে যাব না, কারণ প্রিমিয়ামের গুলো অলরেডি পেইড থাকবে, এবং ওগুলো দেখতেও সুন্দর, যদিও অনেক সুন্দর সুন্দর হয়। তো আমি আপনাদেরকে আবার বলে রাখি, আমার ক্লাসগুলো যে বিগিনার লেভেলে আছে তার জন্য, যে জানেন তার জন্য। তো আমাদের ক্লাসগুলো ওই রকমেরই হবে, যারা শুরু থেকেই শিখতে আসছে এবং কিছুই জানেন, ঠিক আছে।
এই জিনিসটা আমরা আবার রিপিট কখনো যেন না হয়, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে কি আমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোডের প্রসেসটা হচ্ছে কি আমরা এখান থেকে যে ফন্ট আমাদের দরকার পড়বে ডাউনলোডে ক্লিক করব, দেন ডাউনলোড করুন ক্লিক করব, ঠিক আছে? কল্পনা ফন্টটা আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? মোটামুটি আমি যে বেশ জনপ্রিয় যেগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোডের প্রক্রিয়াটা দেখাইলাম। অনেক সময় এগুলোতে অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আমরা বুঝবো যে কোনটা অ্যাড, সেটাকে আমরা স্কিপ করবো, দেন ডাউনলোডে ক্লিক করবো। এগুলোতে ওইরকম একটা বেশি ডাউনলোডের বা অ্যাড ওইরকমের দেয় না, তবে অনেক ওয়েবসাইট ইংরেজি বা অন্যান্য ওয়েবসাইটে অনেক সময় এরকমের অ্যাড পাশে পাশে দেওয়া থাকে, সেগুলোর ভিতরে অনেক ডাউনলোডের অপশন লেখা থাকে। তো এগুলো আমরা দেখে বিবেচনা করে কোনটা অরিজিনালি ডাউনলোড লিংকের বাটন সেটা হচ্ছে কি আমরা কি করবো। তাহলে এই গেল আমাদের ডাউনলোডের প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে যেটা ছিল পপিস সেটাকে আমি আগে ইনস্টল করে নিই, ঠিক আছে? এখান থেকে আমার পপিসটা রাইট ক্লিক করি, এক্সট্রাক্ট অল করি। আমি এখান থেকে আমার পপিস এর প্যাকটা ইনস্টল করে নিব। এভাবে করে এখানে যেরকম অলরেডি এটা আছে নো করে দিচ্ছি, অল দিয়ে নো করে দিচ্ছি, কারণ আমার অলরেডি আছে, আমার ইনস্টল করার দরকার নেই যেটা নেই, ঠিক আছে? এটা আমি ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আর জিপ ফাইলগুলো ডিলিট করে দিলেও হয়, কারণ আনজিপ ভার্সন তো আমার এখানে চলে আসতেছি, ঠিক আছে? দুইটা ফাইল রাখার দরকার নেই। এরপরে ছিল আমরা আলিনুর কুড়িগ্রাম। তাহলে আমি এই ফাইলটা যদি এখন আনজিপ করি, এক্সট্রাক্ট করি, এইখানে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে আনসি ফান্ড এবং ইউনিকোড ফান্ড, ANSI ফান্ড, আর একটা হচ্ছে ইউনিকোড, যেটা হচ্ছে গিয়ে বাংলা ক্ষেত্রে আমি কিন্তু আলিনুর কুড়িগ্রাম বাংলা ফান্ড ডাউনলোড করছিলাম লিপিগড় থেকে, ঠিক আছে? তো এইখানে আমাদের তিনটা ফোল্ডার পাবো, সেটা হচ্ছে আনসি 1, B1, আনসি B2, আর হচ্ছে ইউনিকোড। বাংলা লেখার জন্য আমাদের কম্পিউটারে সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটা হচ্ছে গিয়ে সব থেকে জনপ্রিয় দুইটা সফটওয়্যার হচ্ছে বিজয় 52 এবং অভ্র কিবোর্ড, ঠিক আছে? তো আমরা যারা হচ্ছে গিয়ে বিজয় 52 বিজয় ক্লাসিক থেকে লিখতে পারি, তারা হচ্ছে গিয়ে আনসি B1 এবং B2টা ইনস্টল করে নেব। আর আমরা যারা হচ্ছে গিয়ে অভ্র ব্যবহার করি, তারা হচ্ছে গিয়ে ইউনিকোড ফন্টটা ব্যবহার করব, ইনস্টল করব, ঠিক আছে? ইউনিকোড ইনস্টল করে যদি আমি হচ্ছে গিয়ে বিজয় বর্ণ থেকে লিখি, সেটাই সাপোর্ট করবে না, তখন লি 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 এরকমের খালি অক্ষরগুলো আসতে থাকবে। আবার আমি যদি আনসি ফন্ট ইনস্টল করলাম, সেখানে অভ্র দিয়ে লিখি, সেখানেও সাপোর্ট করবে না, বাংলা যাই লেখেন না কেন ওখানে লি 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 এরকমের লেখা আসতে থাকবে। তো আমি কি করব, আমি সাপোজ বেশিরভাগ লেখি হচ্ছে গিয়ে অভ্র থেকে, বিজয় বর্ণ থেকেও লিখি, অভ্র থেকেও লিখি, বাট বেশি লেখা হয় অভ্র থেকে। আমার আমার ফার্স্ট স্পিড হচ্ছে অভ্র থেকে। তো আমি এইটা ইনস্টল করে নিলাম। আপনাদের দেখানোর স্বার্থে আমি আনসি ফন্টটাও ইনস্টল করে নিলাম দুইটাই, ঠিক আছে? কিন্তু আপনারা বেশি ফন্ট দিয়ে আপনাদের কম্পিউটার ভরে ফেলবেন না, ফন্টের ক্ষেত্রে কিন্তু অনেক প্রেসার পড়ে। ফটোশপ যখন ওপেন করবেন অনেক ফন্ট থাকলে অনেক পরিমাণে স্লো হয়ে যাবে। যত বেশি ফন্ট যে আছে না, আমি অনেক ফন্ট এখানে লিপিকরের 500 ফন্ট আছে ফ্রি ফন্ট, সব ইনস্টল করে আমি কম্পিউটার রেখে দিলাম, তাহলে কিন্তু হচ্ছে কি আপনাদের পিসিটা অনেক স্লো হবে, যত ভালোই হোক না কেন অনেকটা আগের থেকে স্লো হয়ে যাবে, ঠিক আছে? ফন্ট আমরা আমাদের যে কাজে সব থেকে বেশি ব্যবহার হবে সেইগুলো আমরা ব্যবহার করব। তাহলে এটা গেল আমাদের ফন্টের বাংলা ফন্টের ক্যাটাগরি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই রকমের ক্যাটাগরি পাইনি, ঠিক আছে? ওইখানে ফন্টের ধরন থাকে TTF, OTF। তো আমাদের মোটামুটি TTF হইলেই হয় অথবা OTF হইলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি কুড়িগ্রাম ডাউনলোড করলাম, মন্ট সার্চটা কি হয়েছিল? হয়েছিল, গুগল ফর্ম থেকে ডাউনলোড করছিলাম মন্ট সার্চ, এবং ওই স্ট্যাটিক থেকে এই যে আনজিপ করা, এই যে আনজিপ করা, তার মানে এটা হয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আমরা অনেক বাংলাটা ই করি, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করি। এখানে দেখেন মোবাইল এন্ড পিসি আর অনলি পিসি মডার্ন সফটওয়্যার আছে, ঠিক আছে? এখানে দুইটা ভার্সনই আছে। আমরা হচ্ছে গিয়ে একটু সিঙ্গেল ভেরিয়েশন ফাইলে এসে এই ফন্টটা
ঠিক আছে, রাইট ক্লিক করে সিলেক্ট করে ইনস্টল করে, ঠিক আছে। এটা হচ্ছে পিসি মডার্ন সফটওয়্যার, এখানে পিসি মোবাইলের জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর পিসির জন্য আমি এখান থেকে এইটার ভেরিয়েশন গুলো ইনস্টল করব, যেটা আছে অলরেডি সেটার একটা পপআপ আসছে, সেটা আমি ইনস্টল করতে চাই না, বাকিগুলো ইনস্টল করতে চাই। আমাদের ফন্ট থেকে তো অনেক সময় থিঙ্ক লাইট সেন্টার এই ফন্ট গুলো দরকার হয়, বুঝতে পারছেন। এটা গেল হচ্ছে গিয়ে অনেক বাংলা থেকে ডাউনলোড করা এবং এই পার্টটা। তো এখানে কিন্তু খুব একটা হচ্ছে কি আমরা দেখি নেই যে আনসি ফন্ট ই ফন্ট, ঠিক আছে। এখানে ইউনিকোডটাই বেশিরভাগ এই দেওয়া হয়েছে। তাহলে এরপরে আসি আমাদের আহ অনেক বাংলা কমপ্লিট হয়েছে। এরপরে ছিল আহ ভাষার আলো, ভাষার আলো এক্সট্রাক্ট করি। এইখানে হচ্ছে কি এখানেও ওই আনসি এবং ইউনিকোডটা, ঠিক আছে। আমি এখানে দুইটাই ইনস্টল করে নিলাম, যেহেতু আমি দুইটা দিয়েই করি, দুইটা দিয়েই আপনাদের ইনস্টল হইতে থাকুক। ততক্ষণে আমি আরেকটা টপিক শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ফন্ট বাংলা লিখবো তখন অনেক সময় অনেক একটা সমস্যায় ফেস করবো, সেটা হচ্ছে গিয়ে আহ কি ফেস আপনার হচ্ছে গিয়ে ফন্টের আকার ইকার হচ্ছে গিয়ে আমরা আগে পিছিয়ে আসবো, যেটা সব থেকে বেশি ফেস করা হয় ইউনিকোডের ফন্টের ক্ষেত্রে। বাট আনসি বা বিজয় ক্লাসিক থেকে লিখলে ওই প্রবলেমটা হয় না। বাট আপডেটেড সফটওয়্যার গুলোতে ওটার সলিউশনও বাট আছে। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এডিট মেনু থেকে প্রিফারেন্সে গিয়ে টাইপ সেটিংসে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমাদের ইস্ট এশিয়ান মোডটা অন করে দিতে হবে, এরকম সামথিং কিছু একটা। যাদের ওই প্রবলেমটা হবে তারা আমার সাথে একটু যোগাযোগ করবে, ঠিক আছে। আপনার ওভারঅল সেটিংস দেখে আমি এটা বলতে পারবো কেন আগে পিছিয়ে আকার নিতে হয়। তবে এটার হওয়ার চান্স থাকে অনেক বেশি, এটা ফেস করতে পারেন যে আমাদের বাংলা লেখার ক্ষেত্রে আকার ইকার আগে পিছিয়ে পড়তেছে। ওকে, তাহলে এটা গেল আমাদের ভাষার আলোর পাঠটা, ঠিক আছে। এরপর আছে একুশে লাল সবুজ, এটার ভিতরে গেলে দেখেন অলরেডি শুধুমাত্র দুইটা ফন্টই। তো আমরা কিন্তু এরকম ভাবে ফন্ট পাবো এক এক ওয়েবসাইটে এক এক রকম, আমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। ওপেন করে আমি এইখান থেকে ইনস্টল করব, এখান থেকে যেহেতু যদি নাই হচ্ছে, ও আমি জিপ ফোল্ডারে ডিরেক্টলি ওপেন করছি, ঠিক আছে। হ্যাঁ, এক্সট্রাক্ট না করেই আমি করেছি, এই জন্যই হচ্ছে আসতেছে। আমি আনজিপ করে নিই। অনেক সময় এরকম করতে পারবেন যে তাহলে কি হয় না, অনেক সময় অনেক ফাইল দেখবেন সামনে আসে না, তাহলে এক্সট্রাক্ট করার পরে আসবে। অনেক সময় এই দুইটা ফোল্ডারই আপনার হচ্ছে কি আরো থাকে, এক্সট্রাক্ট করার পরে ওগুলো আসে। তো আমরা সবসময় এক্সট্রাক্ট করেই ওই জিনিসটা করবো, ঠিক আছে। এরপর হচ্ছে কল্পনার ভিতরে ওই সেম, ঠিক আছে। এখান থেকে আমরা ইউনিকোডটা ইনস্টল করে নিই। এখানে ওই যে আমি করে নেই, তার জন্য আমি ওপেন করে ইনস্টল করে নিচ্ছি আপাতত, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের পুরো ফন্ট ডাউনলোড ইনস্টল সবকিছু, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমি আরেকটু দেখাবো, সেটা হচ্ছে কি বাংলা লেখার প্রক্রিয়া, ঠিক আছে। বাংলাটা লিখবো কিভাবে, বাংলা লেখার জন্য কিবোর্ড তো আমাদের সবাই শিখতে হবে। বিজয় থেকে কিভাবে লিখে, আহ হচ্ছে গিয়ে ই থেকে কি অগ্র থেকে কিভাবে লিখে, ঠিক আছে। কিন্তু বাংলার ফন্টটা আমরা কিভাবে কি ব্যবহার করবো সেটাই করবো, ঠিক আছে। আমি তো আর ভাষা আপনাদের টাইপটা শিখতে পারবো না, তবে কিবোর্ড দেখে আপনারা শিখে নিতে হবে, অথবা ইউটিউবে গাইড আছে, অথবা কোনো কোর্সে করেও বেসিক্যালি আপনারা করতে পারেন। বাট আপনাদের টাইপের পার্টটা শিখে নিতে হবে। আশা করি সবাই মোটামুটি টাইপ করতে পারে, এরকম হয় না যে অক্ষর খুঁজে খুঁজে আপনাদের করতে পারে, ঠিক আছে। যাদের বিজয় বান্ন থেকে লিখতে পারেন তারা তো বিজয় বান্ন থেকে গুড। আর যারা একবারই বাংলা লেখেন নাই কখনো, তাদের জন্য সাজেস্ট থাকবে আমার দিক থেকে অব্রটা ব্যবহার করবেন। এবং আমরা সবাই বাংলাদেশে লিখতে পারি, বাংলাদেশে বলতে হচ্ছে গিয়ে AMI, তার মানে হচ্ছে গিয়ে আমি, এরকমের আমরা লিখতে পারি সবাই আশা করি। তো সেক্ষেত্রে অব্রটা ওই রকমের ব্যবহার করা হয়। আমি দুইটা ফন্ট দিয়েই লিখে দিচ্ছি, আপনারা এই অনুযায়ী একটু বাসায় বসে প্র্যাকটিস করে এটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। আমরা ওই ফাইলটাই ওপেন করি। এটা রিসেট করার কারণ হচ্ছে কি আমরা বাংলা ফন্ট যেগুলো ডাউনলোড করছি সেগুলো যাতে এখানে আসে, ফন্টের সাথে সাথে একটাও দেখতে পাই। আমি এখানে হচ্ছে গিয়ে
ফন্টটা সিলেক্ট করবো তার আগে আমার সফটওয়্যার ওপেন করতে হবে। দেখেন আমার কিন্তু অলরেডি অগ্রটা ওপেন আছে, ঠিক আছে, এটা আমার অটো স্টার্ট অন করা, এটা অটো স্টার্ট অন করা। এখানে আমরা এটাকে বাংলা করে নিতে হবে। এটা বাংলা করার জন্য একটা শর্টকাট হচ্ছে F12, ফাংশন বাটনের 12 বাটনটা প্রেস করলে এটা বাংলা আর ইংরেজিতে, একটা বাটনে প্রেস করলে বাংলা ইংরেজি হতে থাকে। তো আমি এটাকে বাংলা করে নিই। এখান থেকে অপশন থেকে ক্লিক করলে এটা একটু প্রবলেম করে, আবার এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে করে নেবেন, একবারেই এটা সলভ হয়ে যাবে। মানে একটু একবার প্রেস করে বাংলায় চলে আসছে বাংলায়, আবার একটু করলে ইংরেজি, বাট এখান থেকে অপশন থেকে মাউস দিয়ে ক্লিক করলাম চেঞ্জ হয়ে যায়, যেটা দেখবেন আপনার। আমি অগ্র থেকে আমি যদি এখানে বাংলাদেশ লিখি, ঠিক আছে, এভাবে করে এই যে আমি বাংলাদেশ লিখলাম, এখানে চলে আসছে। এখন দেখেন আমি এটা ফন্ট সিলেক্ট করবো হচ্ছে গিয়ে, আমি যেটা ডাউনলোড করলাম, কি কি ফন্ট ডাউনলোড করছি বলেন, নাম মনে আছে? দেখেন ইউনিকোড ফন্ট গুলো নিচের দিকে পাবেন, ঠিক আছে, আর আনসি ফন্ট গুলো উপরের দিকে পাবেন। এই উপরের দিকে হচ্ছে আনসি ফন্ট গুলো, একবারে নিচের দিকে দেখুন এই যে এই সেকশনটা ফুল হয়েছে ইউনিকোড যেগুলো ডাউনলোড করছি না ওইগুলো। আমি কল্পনা ডাউনলোড করছিলাম না, এই যে কল্পনা, আমি এই সাইডে এটাকে একটু বড় করে নিই যাতে আপনারা সাইড থেকে দেখেন, ঠিক আছে। আমি একটা কল্পনা ডাউনলোড করছিলাম, এই যাওয়ার আমি একটা আনসি ফন্টটা সিলেক্ট করে দেখি, দেখেন এটা কি আসতেছে, লি লি এরকম আসতেছে না, আমি লিখছি কি দিয়ে অব্র দিয়ে, এটা কাজ করছে ইউনিকোড, ঠিক আছে। তাহলে আমরা সবসময় সিলেক্ট করতে হবে কি ইউনিকোড ফন্ট, ঠিক আছে। এরপরে আর কি কি করছিলাম, অনেক বাংলাটা এই যে আসছে না, এখানে এখান থেকে দেখবো ওই যে আমাদের ভাষণগুলো, ঠিক আছে, যেটা যেটা দরকার সেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। এই ফন্টটাও অনেকটা সুন্দর একটা ফন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের শেষ করবো, হ্যাঁ, আলিনুর কুড়িগ্রাম। লিপিগড় থেকে ডাউনলোড করলে হচ্ছে গিয়ে লি শব্দটা আগে আসবে, যেরকম এখানে এটা হচ্ছে আনসি ফন্ট, এই যে লি আলিনুর কুড়িগ্রাম, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে গিয়ে আমরা অগ্রহতে পারবো। এরপর যদি হচ্ছে গিয়ে আমি একটু ই থেকে দেখি, ঠিক আছে, বিজয় পাওনাটা ওপেন করলাম, দেন আমি এটাকে ক্লোজ করে দিই, প্রবলেম করতে পারে। এরপরে আমি এই যে বিজয় পাওনার এইটা আছে এখানে আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে বিজয় ক্লাসিকটা, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে লিখবো, আর ফন্টটা এখানে যদি ই থাকে ইউনিকোড সিলেক্ট থাকে, আমরা আগে থেকেই একটা আনসি ফন্টে সিলেক্ট করে রাখবো, একটা ফার্স্টে নরমাল সিলেক্ট করে নিতে ওই আলিনুর আনসিটাই। এখন আমি বাংলায় লিখি এখানে যেরকমের ঠিক আছে, আমি খুব কম লিখি যার জন্য আমার এতটা স্পিড না যে ঠিক আছে। আমি খুব হচ্ছে গিয়ে ডিজাইনারদের খুব কম লেখা, যতটুকু লেখা হয় ততটুকু হচ্ছে গিয়ে আপনার অগ্রতিকেই আমার আমি আমার শোনা লিখলাম, ঠিক আছে, আর বাংলাদেশটাও লিখি, বাংলাদেশ কিবোর্ড একার আগে দিতে হয়, এটা যারা জানেন তারা এটাই করে নেবেন, ঠিক আছে। দেশ, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন দেখেন আমি যদি আনসি ফন্ট গুলো যেটা ডাউনলোড করছি সেগুলো সিলেক্ট করলে ফন্ট গুলো আসতেছে না, কিন্তু আমি যদি হচ্ছে গিয়ে এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু এগুলো আসবে না, আসছে আসেনি, ঠিক আছে। তাহলে আমাদের
এভাবে করে হচ্ছে গিয়ে বাংলার পার্টটা কমপ্লিট করতে হবে, ইংরেজির পার্টটা কমপ্লিট করতে হবে। তো এই গেল মূলত আমাদের হচ্ছে গিয়ে টাইপের ফুল পার্টটা। ঠিক আছে, আজকে আমরা দুইটা টপিক শিখলাম, একটা হচ্ছে ইমেজ রিটাচের পার্টটা, আর ফুল টাইপের যা কিছু আছে এভরিথিং আমরা ফুল কভার করে দিলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আমাদের থাকলো।